এখানে আমার নিজের মেডিকেলের হয়তো অনেকে আছো, আমার ব্যাচ করেসপন্ডিং বেশিরভাগ স্টুডেন্ট, অনেকে আমি দেখেছি যে জুনিয়র আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারা আসলে কি বুঝবে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এটা একটা সাবজেক্ট। তো আমি বেসিক্যালি যারা ফাইনাল ইয়ারে আমার সাথে আছো, যারা সামনে প্রফ দিবে ইনশাল্লাহ, কখন হয় বলা যায় না, দেশের অবস্থা কখন প্রফ, তো আমি বেসিক্যালি তাদের সাথে ডিসকাশনটা শুরু করতে চাচ্ছি। তাহলে আমি শুরু করি। ওকে, আচ্ছা। ফার্স্ট একটু বলে নিই যে আমি আজকে শুধুমাত্র অবস্টেট্রিক্স এর ভাইভাটা, মানে অবস্টেট্রিক্স পার্টটা নিয়ে আলোচনা করব। আসলে একই দিনে গাইনি এবং অবস্টেট্রিক্স একসাথে আলোচনা করাটা আসলে একটু টাফ। তো যাই হোক, নরমালি হচ্ছে যে গাইনি পরীক্ষা যেটা হয়, রিটেন হয়, অসপি হয়, আর ভাইভা হয়। রিটেন আর অসপি তো ওটা আলাদা দিনে হয়ে যায়। তো ভাইভাটা যেটা হয়, ভাইভাটাতে হচ্ছে দুইটা বোর্ড থাকে আলাদা। দুইটা বোর্ড কি করে, দুইটা বোর্ডে দুইজন করে ম্যাডাম থাকেন, একজন ইন্টারনাল, একজন এক্সটার্নাল। একটা বোর্ড হচ্ছে অবস্টেট্রিক্স বোর্ড, আর একটা বোর্ড হচ্ছে গাইনি গাইনি বোর্ড। তো দুটি বোর্ডেই ভাইভা থাকে আর লং কেস প্রেজেন্টেশন থাকে। তাহলে দুইবার করে ভাইভা আর দুইবার করে লং কেস প্রেজেন্টেশন। তাহলে এই হচ্ছে স্ট্রাকচারটা আর কি। একটা অবস্টেট্রিক্স এর বোর্ড, ওখানে হচ্ছে যে ম্যাডামরা ভাইভা নিয়ে শেষ করে তারপরে লং কেসের ভাইভা নেবেন। আর একটা হচ্ছে গাইনিকোলজিক্যাল বোর্ড, সেখানে ম্যাডামরা ভাইভা শেষ করে তারপরে হচ্ছে লং কেস নেবেন আর কি। আর হচ্ছে যে মানে বেসিক্যালি যেটা হয় যে ম্যাডামরা, আচ্ছা ভাইভাটা নিয়ে একটু বলি, যে ভাইভাটা বেসিক্যালি কার্ড কোয়েশ্চেনের বাইরে খুব একটা যায় না। তো তোমরা যারা যে মেডিকেলে আছো, তোমরা চেষ্টা করবা তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ বা ইমিডিয়েট 1 বা 2 ব্যাচ সিনিয়রদের ইয়ে কালেক্ট করতে, কার্ড কোয়েশ্চেন গুলো কালেক্ট করতে। কার্ড কোয়েশ্চেনের বাইরে সাধারণত কোয়েশ্চেন ধরে না, কার্ড কোয়েশ্চেন গুলো পারলেই পাস হয়ে যায়। আর সর্বোচ্চ যদি খুব ভালো পারো তাহলে হয়তো একটা দুইটা এক্সট্রা কোয়েশ্চেন করতে পারে, কারণ টাইমটা লিমিটেড। আর লং কেস ভাইভাটা যেটা, লং কেস ভাইভার টাইমটা হচ্ছে সীমিত থাকে। টাইমের মানে সম্ভবত 5 মিনিট টাইম থাকে পুরো লং কেস প্রেজেন্ট করা এবং লং কেসের ক্রস কোয়েশ্চেন গুলো করানো। এই 5 মিনিটের পরে বেল বাজবে, তারপর টিচার তোমার লং কেস থেকে পরের জন্য লং কেসে মুভ অন করবে। তো আচ্ছা, ভাইভার কথাটা আমি বলে দিলাম যে আগের বছরের কোয়েশ্চেন কালেক্ট করতে হবে। এখন আমি একটু লং কেস নিয়ে বলি। সোজা কথা, মানে গাইনির ভাইভা পরীক্ষাটা কিন্তু মানে খুবই সহজ। মেডিসিন বা সার্জারির তুলনায় গাইনিটা অনেক সহজ। কেন? কারণ আমি একটা বললাম যে কার্ড কোয়েশ্চেন গুলো কালেক্ট করতে পারলে ওখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন ওখান থেকে কমন পড়ে যায়। আর আমি আমি যদি ডিএমসির কথা বলি, যারা ডিএমসির আছো, ডিএমসি তে গত বছর K72 ব্যাচের সময় নতুন করে কার্ড কোয়েশ্চেন প্রিন্ট করা হয়েছে। সাধারণত 3-4 বছর পর পর নতুন করে কার্ড কোয়েশ্চেন প্রিন্ট করা হয়। এজন্য মোটামুটি সেফলি বলা যায় যে এই বছরে নতুন কোনো কার্ড প্রিন্ট করা হবে না। তো তোমরা 71 এবং 72 মানে গত 2 বছরের কার্ড কালেক্ট করলে পড়লে আশা করি কার্ড কোয়েশ্চেন গুলো মানে ভাইভা কোয়েশ্চেন গুলো কমন পড়ে যাবে। এখন আমি একটু লস নিয়ে বলি। ভাইভার পরে তো লং কেস, খুবই পেইড কিছু কেস থাকে যে এই কেসগুলোর বাইরে আর কোনো লং কেস থাকে না। তো আজকে যদি আমি অবস্টেট্রিক্স পড়াচ্ছি, আমি আজকে অবস্টেট্রিক্স এর কি লং কেস আসতে পারে আগে সেগুলো বলে নিচ্ছি, এগুলো প্রিপেয়ার করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে কমনলি আসে হচ্ছে প্রম, প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, আরেকটা হচ্ছে যেটা কমনলি আসে সেটা হচ্ছে নরমাল পিউরপেরিয়াম। এই দুটো মোস্ট কমনলি আসে। তো এছাড়া কি 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 আসে, পিউরপেরিয়ামের মধ্যে নরমাল এবং অ্যাবনরমাল দুইটা পিউরপেরিয়ামই থাকতে পারে, তবে মোস্ট কমনলি 100 জনের মধ্যে 98 জনই পাবে নরমাল পিউরপেরিয়াম। কিন্তু নরমাল পিউরপেরিয়াম পেলেও তোমাকে যে পরে ক্রস কোয়েশ্চেন করা হবে কেস প্রেজেন্ট করার পর, সেখানে হচ্ছে তোমাকে অ্যাবনরমাল পিউরপেরিয়াম থেকে কোয়েশ্চেন করা হতে পারে। এরপরে কমন যেটা সেটা হচ্ছে যে অ্যান্টিপার্টাম হেমোরেজ আসে। এখানে সাধারণত প্ল্যাসেন্টা প্রিভিয়ার পেশেন্ট গুলো বেশি দেয়, কারণ অ্যাব্রাপশন প্ল্যাসেন্টার পেশেন্ট গুলো একটু হচ্ছে মানে ওদের তো ইমার্জেন্সি ট্রিটমেন্ট, প্ল্যাসেন্টা প্রিভিয়ার যে পেশেন্ট গুলো এক্সপেক্টেড ম্যানেজমেন্টে আছে ইউজুয়ালি তাদের হচ্ছে এটা দেয় আর কি, টেস্টটা দেয়। এছাড়া প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া এর মধ্যে বুঝতেই পারছো যে পরীক্ষার জন্য কখনো ইমার্জেন্সি পেশেন্ট দেয় না, এক্লাম্পসিয়ার কেস কখনোই থাকে না, প্রি এক্লাম্পসিয়ার কেস থাকে, কিন্তু ক্রস কোয়েশ্চেনে এক্লাম্পসিয়া থেকে কোয়েশ্চেন করা হতে পারে। আর এরপর সবচেয়ে লিস্ট কমনলি যেটা আসে সেটা হচ্ছে ইন্ট্রাইউটেরিন ডেথ। আচ্ছা, তাহলে এই হচ্ছে যে অবস্টেট্রিক্স এর লং কেস। বেসিক্যালি এগুলো থেকেই লং কেস আসে, এর বাইরে লং কেস আসে না। আচ্ছা, তাহলে আমি আজকে একটা ওভারভিউ নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটা লং কেস জন্য প্রেজেন্ট করবে কি কি জিনিস মাথায় রেখে তোমাদের প্রেজেন্ট করতে হবে। মানে আমি একটু বলি, ক্রস কোয়েশ্চেনের সময় তো তোমাদেরকে যেই কেসটা
তোমরা প্রেজেন্ট করছো সেই কেসটা থেকে কোয়েশ্চেন করা হবে। ধরো প্রম প্রেজেন্ট করলে তোমাকে প্রম নিয়ে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন করা হতে পারে, কিন্তু তুমি যখন শুরু থেকে শেষ পর্যন্ত কেসটা প্রেজেন্ট করবা, তুমি হিস্ট্রি বলবা, ফিজিক্যাল এক্সামিনেশন বলবা, ইনভেস্টিগেশন বলবা, তখন কিন্তু ওর মধ্যে মধ্যে তোমাকে থামিয়ে থামিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো আমার আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে একটা যে লং কেস যে প্রেজেন্ট করবা আউটলাইনটা কি হবে, এবং এই প্রেজেন্টেশনের যে মূল জিনিসগুলা, এর মৌলিক জিনিসগুলো থেকে তোমাকে কি কি ক্রস কোয়েশ্চেন ধরতে পারে, জিজ্ঞেস করতে পারে। তাহলে আমি শুরু করছি। আচ্ছা, ফার্স্টে আমি হচ্ছে যে হিস্ট্রি নিয়ে বলি। হিস্ট্রির আউটলাইনটা ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি। আউটলাইনটা দেওয়ার পর তারপরে প্রত্যেকটা থেকে থেকে আবার কি কোয়েশ্চেন করতে পারে সেটা আমি বলবো। আচ্ছা, আউটলাইন অফ হিস্ট্রি। তোমরা দেখো যে ফার্স্টে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, এখানে অনেকগুলো পয়েন্টই, মানে নরমাল হিস্ট্রিতে যত পয়েন্ট থাকবে সবগুলো পয়েন্টই তোমরা বলবে, কিন্তু নেম, এজ, ম্যারিটাল স্ট্যাটাস আর অকুপেশন, এই চারটা থেকে তোমাকে কোয়েশ্চেন করতে পারে। শুনো, মানে এখানে কিন্তু কোনো কিছু লেখার বা মুখস্থ করার বা কিছু নেই, তোমরা জাস্ট আমার সাথে শুনো যে কোন জিনিসটা থেকে তোমাদের একটু জাস্ট জেনে রাখতে হবে। এই ক্লাসের রেকর্ডিং পরে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তোমরা যেটা জানো ওটার সাথে জাস্ট একটু আপডেট হয়ে নাও, একটু মিলিয়ে নাও, এই আর কিছু না। আচ্ছা, তো এখন পেশেন্ট পার্টিকুলারস উপর প্রেজেন্টিং কমপ্লেইন্টস থাকবে, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ইমিউনাইজেশন হিস্ট্রি। তো এগুলো হচ্ছে আমাদের নর্মাল মেডিসিন বা সার্জারির মতোই। এখন অবজের জন্য মানে স্পেশাল কোনগুলো, কোন হিস্ট্রিগুলো অবজের জন্য স্পেশাল, এই হিস্ট্রিগুলো একটা হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি। আচ্ছা, নোটেট করি তাহলে ভালো হবে। একটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, একটা হচ্ছে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, একটা হচ্ছে অবস্টেট্রিক হিস্ট্রি। এই তিনটা হচ্ছে ইউনিক ফর অবস্টেট্রিক্স। মেনস্ট্রুয়াল হিস্ট্রি, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি আর অবস্টেট্রিক হিস্ট্রি। মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে কি কি জিজ্ঞেস করতে হবে আবার ভেঙে, তার কত বছর বয়সে মেনার্কি হয়েছিল, তার সাইকেল লেংথ কত, মানে তার সাইকেল লেংথ থেকে 28 নাকি আরো বেশি, 35 নাকি আরো কম, 21, বা সে যদি বলে যে আমার কোনো সাইক্লিক্যাল প্যাটার্নই নেই, সেটাও নোট রাখতে হবে। তারপর হচ্ছে মানে এগুলো সব কেন লাগবে, এগুলো আমরা একটু সামনে গেলে দেখতে পাবো। মেনস্ট্রুয়াল হিস্ট্রি দরকারটা হচ্ছে তোমার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ক্যালকুলেট করার জন্য। যাই হোক, আমরা আসবো সামনে। ডিউরেশন, অ্যামাউন্ট, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, যে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে এলএমপি বলি আমরা এটাকে। জিজ্ঞেস করবেন যে মা আপনার সর্বশেষ কবে মাসিক হয়েছিল, মাসিক শুরু হয়েছিল কয় তারিখে, আপনার কি মনে আছে? এবং এটাকে আমরা বলি এলএমপি। এখান থেকে আমরা ইডিডি, ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ক্যালকুলেট করার জন্য আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নেওয়া দরকার। আচ্ছা, কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা নিতে হবে, কেন নিতে হবে এটা আমরা একটু সামনে গেলে দেখতে পাবো। আর অবস্টেট্রিক হিস্ট্রি, অবস্টেট্রিক হিস্ট্রিতে হচ্ছে প্যারিটি, গ্র্যাভিডিটি, এজ অফ লাস্ট ডেলিভার চাইল্ড, আর হিস্ট্রি অফ প্রিভিয়াস প্রেগন্যান্সি এন্ড চাইল্ড বার্থ, মানে প্রিভিয়াস প্রেগন্যান্সি এবং চাইল্ড বার্থের ইভেন্ট গুলো, কোনো ইভেন্ট হয়েছিল কিনা, কোনো কমপ্লিকেশন হয়েছিল কিনা। এর মধ্যে প্যারিটি, গ্র্যাভিডিটি নিয়ে সবাইকে অনেক প্যারা দেয়। তুমি যখনই বলবো যে দিস পেশেন্ট ইজ মানে অত প্যারা বা অত গ্র্যাভিডা, তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে ব্যাখ্যা করে বলো তুমি কিভাবে বললা। তো এই জিনিসগুলো নিয়ে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে হিস্ট্রির আউটলাইন জাস্ট। এখন আমি হিস্ট্রি ডিটেলসে ঢুকে যাচ্ছি। আচ্ছা, তো আমি আউটলাইনটা তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি একবার, তারপরও আমি এখন সবগুলো নিয়ে এই হিস্ট্রি থেকে কি কি ক্রস কোশ্চেন তোমাদের করা হতে পারে। দেখো, আউটলাইনস অফ হিস্ট্রিটা তোমরা তো মনে আছে, তাহলে দেখো প্রথম কোশ্চেন হচ্ছে যে মানে এই দ্য পেশেন্ট থেকে একটা ক্রস কোশ্চেন করতে পারে। এই দ্য পেশেন্ট থেকে যে ক্রস কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে যে তোমার পেশেন্টের এইজের উপর ভিত্তি করে কি কোনো স্পেশাল ডিজিজ থাকতে পারে নাকি, যে তুমি পেশেন্টের এইজটা কেন জিজ্ঞেস করলে। তুমি তখন যেটা বলবে যে হচ্ছে ম্যাডাম বা স্যার, ম্যাডামই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যে ম্যাডাম জি থাকে, যেই প্রেগনেন্সি গুলো হচ্ছে সাধারণত ইয়ং এজে হয় সেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি, যেগুলো 35 ইয়ার্স এর বেশি হয় সেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি। এটুকু বলে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কিছু হাই রিস্ক প্রেগনেন্সির নাম বলো, বা ইয়াং এজে কেন হাই রিস্ক হয়, আবার ওল্ড এজে কেন হাই রিস্ক হয়। আচ্ছা, ওল্ড এজে আমরা জানি যে জেনেটিক প্রবলেম হতে পারে, অ্যানিপ্লয়েডে হতে পারে, এগুলোর কারণে হচ্ছে অ্যাবর্শন হতে পারে, কনজেনিটাল হতে পারে। আর ইয়াং এজে যদি হয়, ইয়াং এজে কেন, ইয়াং এজের প্রেগনেন্সি কেন হাই রিস্ক প্রেগনেন্সি। একটা হচ্ছে যে তুমি দেখো যে পেশেন্ট গুলা কিন্তু খুবই মানে তখন ওদের মানে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না, ওদের পেলভিসটা ঠিক মতো বড় হয় না। পেলভিসটা বড় না হলে আমরা কি জানি, সিপিডি, কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন হওয়ার চান্স থাকে, তখন চান্স অফ অবস্ট্রাক্টেড লেবার। এছাড়া বাকিগুলো হচ্ছে অনেকটা মেন্টাল আর কি, যে সে নিজে হচ্ছে মেন্টালি আনস্টেবল থাকে, তার ম্যাচুরিটি আসে না মেন্টালি, তার
আইডিয়া থাকে না যে একটা বাচ্চা নিজেই বাচ্চা, সে কিভাবে একটা বাচ্চার কেয়ার নিবে, সেলফ কেয়ার সে নিজেরও খেয়াল নিতে পায় না, কারণ তখনও তাকে তার বাবা মা ধরো খাইয়ে দেয় বা স্কুলে পাঠায় বা কিছু একটা। এই জন্য এইজটা নিয়ে তোমাকে এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করতে পারে। আচ্ছা আচ্ছা, এইজের পর আমরা যে হিস্ট্রিটা নিয়েছিলাম, দেখো দেখো এইজের পর ছিল আমাদের ম্যারিটাল স্ট্যাটাস। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাসটা কেন নেওয়া দরকার? নর্মালি তো সব অবজারভেশন বেশিরভাগই ম্যারিড হয়, কিন্তু তোমরা জানো যে অনেক রকম মেডিকেল লিগাল কেসে বা অনেক রকম মানে একটু অ্যাটিপিক্যাল কেসে আনম্যারিড পেশেন্ট বা রেপ কেসের পেশেন্ট আসে, এবং মানে ওদের অবস্টেটিক হিস্ট্রি নেওয়া এই জন্য ইম্পর্টেন্ট কারণ ওদের মধ্যে সাইকোলজিক্যাল ট্রমা থাকে এবং সোশ্যাল ট্রমা থাকে। এই ট্রমার কারণে সমস্যা যেটা হয়, ওরা অনেক সময় ফ্যামিলি থেকে নেগলিজেন্সের শিকার হয়, তখন ওদের ঠিক মতো ওরা প্রপারলি অ্যান্টিনেটাল কেয়ারটা পায় না, ল্যাক অফ অ্যান্টিনেটাল কেয়ার। তো তখন আমাদের ওদের প্রতি একটু বিশেষ যত্নশীল হতে হবে, ওদের ফ্যামিলিকে কাউন্সিলিং করাতে হবে। এই জন্য হচ্ছে এই ম্যারিড হিস্ট্রিটা নেওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যে ক্রস কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে এই যে একটা পেশেন্টের অকুপেশনাল হিস্ট্রি বা সোশিও ইকোনমিক হিস্ট্রিটা নেওয়া কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, অকুপেশনটা তো তুমি পার্টিকুলার অফ দ্য পেশেন্টে জিজ্ঞেস করে ফেলতে পারো, আবার আলাদা করে তুমি পরে তার সোশিও ইকোনমিক হিস্ট্রিও নিতে পারো আর কি। যাই হোক, এটা কেন নেওয়া জরুরি, হাউসওয়াইফদের হচ্ছে ওয়ার্কলোড থাকে, তখন আমরা তাদের কাউন্সিলিং দেবো যে আপনি বাসার কাজ কম করবেন। যে সার্ভিস হোল্ডার, ধরো যে তাকে জিজ্ঞেস করবো যে আপনি কি টিচার নাকি আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, প্রলং স্ট্যান্ডিং যদি হয় তখন ভেনাস রিটার্ন কম হয় এবং তাদের প্লেসেন্টাল সার্কুলেশনটা কম হয়। এটা গেল হাউস মানে এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে। আর যে হাজবেন্ড, তারটাও নেওয়া জরুরি, কারণ হাজবেন্ডের ইনকামের উপর ডিপেন্ড করে যে পেশেন্টটা কেমন নিউট্রিশনাল স্ট্যাটাসে আছে। আমরা জানি যে মেল নিউট্রিশন ইজ অলসো আ কেস অফ হাই রিস্ক প্রেগনেন্সি, এজন্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে সাধারণত পেশেন্ট স্পেশাল কেয়ার নিতে। আচ্ছা, যে তাহলে এগুলো গেল। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা চলে আসি, আমরা আমাদের আউটলাইন অফ হিস্ট্রিতে কি দেখেছিলাম, পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের পর ছিল হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন্টস ছিল বা চিফ কমপ্লেন্টস ছিল। এখন তাহলে দেখি যে অবস্টেট্রিক্সে কি কি চিফ কমপ্লেন্টস থাকতে পারে, এবং এক নজরে আমরা আগে জাস্ট দেখে নিই, জাস্ট নামটা একবার জেনে নেওয়ার জন্য। যে কোনো অবস্টেটিক পেশেন্টই ফার্স্টে যে হিস্ট্রি দিবে, এটা হচ্ছে অ্যামেনোরিয়া ফর ড্যাশ উইকস। তোমাকে কিন্তু এই জিনিসটা কিন্তু তুমি তখন তো আর লিখবে না, তুমি পুরো হিস্ট্রি নেওয়ার পরই তো লিখবে। তো তখন হচ্ছে তোমার এলএমপির সাথে কোরিলেট করে, এলএমপির পরে যত সপ্তাহ হলো সেই সপ্তাহ কাউন্ট করে তোমাকে, ধরো এলএমপির পর যদি 30 উইকস হয়, তোমার চিফ কমপ্লেন্ট লিখতে হবে যে অ্যামেনোরিয়া ফর 30 উইকস। আচ্ছা, এছাড়া সাইন সিমটম অ্যাসোসিয়েটেড উইথ প্রেগন্যান্সি, এগুলো নরমালি থাকে, এগুলো নিয়ে বিচলিত হবার কিছু নেই। তো তোমাকে মানে ম্যাডাম বা স্যার জিজ্ঞেস করতে পারে যে এই সিমটম গুলো হলে তুমি কি করবা, তুমি বলবা যে এই সিমটম গুলো হলে আমি পেশেন্টকে জাস্ট রিঅ্যাসিওর করব। অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, ফ্রিকুয়েন্ট মিকচুরেশন, চেঞ্জ অফ বায়াল হ্যাবিট, রাইজ অফ টেম্পারেচার, ব্রেস্ট হেভিনেস এবং স্লিপ ডিস্টারবেন্স। এবং এখান থেকে ক্রস কোয়েশ্চেন করতে পারে যে বায়াল হ্যাবিট কেন চেঞ্জ হয় আর টেম্পারেচার কেন রাইজ হয়। এই দুইটার কারণই হচ্ছে প্রোজেস্টেরন। একটা হচ্ছে টেম্পারেচার এর বাড়ার কারণ হচ্ছে থার্মোজেনিক ইফেক্ট অফ প্রোজেস্টেরন, আর বাওয়েল হ্যাবিট চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে স্মুথ মাসেল রিল্যাক্সেশন বাই প্রোজেস্টেরন, এজন্য বাওয়েল হ্যাবিটে চেঞ্জ হয়ে যায়। আর এরপর তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরবে, যেটা নশিয়া ভমিটিং নিয়ে, যে নশিয়া ভমিটিং হলে তুমি পেশেন্টকে কি বলবে, মানে পেশেন্টকে তুমি কি উপদেশ দিবে, শুধু কি রিঅ্যাসিওর করলে হবে, ওর কি বমি বমি থাকতে ভালো লাগে, তুমি বলবে যে যদি মানে আমি যদি হিস্ট্রি নিয়ে জানতে পারি যে পেশেন্টের ভমিটিংটা এক্সেসিভ না, তখন আমি তাকে বলবো যে আপনি সিম্পল টোস্ট বিস্কিট খান বা শুকনো খাবার খান বা মুড়ি খান সকালবেলা উঠে, তাহলে আপনার যখন বমি বমি লাগে তাহলে আপনার বমিটা চলে যাবে। আরেকটা ক্রস কোয়েশ্চেন করতে পারি যে এই বমি লাগার কারণ কি, এক কথায় বলবা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন লেভেল, এইচসিজি লেভেলের জন্য বমি বেশি হয়। আর এর সাথে সাথে আরেকটু ভালো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলবে যে তাহলে কাদের বমিটা একটু বেশি হয় নরমাল থেকে। তুমি বলবা যে এইচসিজি যাদের বেশি থাকে, একটা হচ্ছে তোমার মাল্টিপল প্রেগন্যান্সি যেমন টুইন বা ট্রিপলেট, একটা হচ্ছে হাইডার মানে একটা হচ্ছে হাইডাটিডিফর্ম মোল বা কোনো জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক টিউমার যদি থাকে, তখনও এইচসিজি বেশি বেশি তৈরি হয়, বিধায় বমি বেশি পায়। আর তোমাকে তখনই জিজ্ঞেস করতে পারে যে বমি যদি এতই বেশি হয় যে পেশেন্টের ফিজিওলজি চেঞ্জ হয়ে যায়, তখন কি বলে, তখন তাকে বলে হাইপার এমেসিস গ্র্যাভিডারাম। ওইটা আলাদা, ওইটা ভাইভা কার্ড কোয়েশ্চেন, তোমাকে এখানে এর বেশি আর ধরবে না। তাহলে অ্যামেনোরিয়া সাথে কিছু নরমাল সাইন সিম্পটম অফ প্রেগন্যান্সি। আচ্ছা, এর পরের সিম্পটম কি, এরপরে সিম্পটম গুলো হচ্ছে যে উইকনেস। আচ্ছা, এগুলো কিন্তু আমি অ্যাবনর্মালের ভিতরে রাখিনি, এগুলো আমি
সরি মানে এগুলোকে আমি নরমালের ভিতরে রাখিনি, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবনরমালি হয়। উইকনেস এর প্রধান কারণ অ্যানিমিয়া, এরপর লেগ সোয়েলিং। যদিও লেগ সোয়েলিং থাকে প্রেগন্যান্সিতে নরমালি, কেন থাকে এটা আমরা একটু পরে বলবো রিটেনশনের জন্য, কিন্তু শুধু লেগ সোয়েলিং থাকলে সমস্যা নেই, কিন্তু তার সোয়েলিং যদি জেনারেলাইজড হয়ে যায় তখন কিন্তু আমাকে এটা অ্যাবনরমাল, এটা মাথায় রাখতে হবে। এটা আমরা সামনে দেখবো আবার। আচ্ছা, অ্যাবডোমিনাল পেইন এটাও অ্যাবনরমাল। আনডিউ অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট মানে অ্যাবডোমেন তো এনলার্জ হয়, কিন্তু পেশেন্ট যদি বলে যে আমার মা খালারা বলতেছে যে তোমার পেট তো আরো বড় থাকার কথা বা তোমার পেট আরো ছোট থাকার কথা, তখন অবশ্যই আমাদের এটা মাথায় নিতে হবে। ব্যাক এক, অবশ্যই ভ্যাজিনাল ডিসচার্জ। এই ভ্যাজিনাল ডিসচার্জ হতে পারে তিন রকম। ওয়াটারি হতে পারে, ওয়াটারি ইন্ডিকেটস রাপচার অফ মেমব্রেন। যদি মিউকয়েড হয় ডিসচার্জটা, দ্যাট ইন্ডিকেটস এক্সেসিভ সার্ভাইকাল ডিসচার্জ, আমরা যেটাকে লিউকোরিয়া বলি। আর ব্লাড, পার ভ্যাজিনাল ব্লিডিং। এই সবগুলো নিয়ে আমরা একটু পরেই যাচ্ছি, কারণ আমরা হিস্ট্রি প্রেজেন্ট সব এলাবোরেট করতে হবে এজন্য। এছাড়া আছে যে লেস ফিটাল মুভমেন্ট, মা বললো যে আমার বাচ্চা তো আর আগের মতো নড়ে না, তো এগুলো কিন্তু খুব অ্যালার্মিং। যাই হোক, এই ছিল যে চিফ কমপ্লেইন্ট অফ। এগুলো কিন্তু কোনোটাই তোমাদের মুখস্থ করতে হবে না, কারণ পেশেন্ট যা বলবে তোমরা তো সেটাই লিখবা। বাট একটা সিমটম থাকলে সেটার জন্য কিভাবে কোয়েশ্চেন আসতে পারে তোমরা তো সেটাই মাথায় রাখবা আর কি। আচ্ছা, তো চিফ কমপ্লেইন্ট বলার পরই তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পেশেন্টের ইডিডিটা ক্যালকুলেট করে দাও। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি সাইকেল 28 to 30 ডেজ হয় এবং রেগুলার হয়, তাহলে কিভাবে হবে সেটা? 9 মাস, 9 লুনার মান্থস, 7 দিন যোগ করতে হবে। আমরা জানি যে 9 মাসে 36 সপ্তাহ, তার সাথে 7 দিন মানে 1 সপ্তাহ, মানে 37 উইকস। এলএমপি যখন থেকে শুরু হলো তখন থেকে 37 উইকস পর আমি পাবো ইডিডি। আচ্ছা, যদি সাইকেলটা রেগুলার হয় কিন্তু 35 to 37 উইকস, তখন কিন্তু আমাকে এই হিসাব করলে হবে না, কারণ এখানে ছিল 28 দিন, এখানে হয়ে গেল 35 দিন, অর্থাৎ 1 সপ্তাহ বেশি। তখন আমাকে এর সাথে আরো 7 দিন যোগ করতে হবে, 14 দিন। 9 মাস 14 দিন। যদি সাইকেলটা রেগুলার থাকে কিন্তু 21 দিন হয়, তাহলে আমাকে এটা থেকে 7 দিন বিয়োগ করতে হবে, অর্থাৎ শুধু 9 মাস। তাহলে এগুলো হচ্ছে রেগুলার সাইকেলের ক্ষেত্রে। সবচেয়ে কমনলি কি 9 মাস প্লাস 7 দিন। কখন? যদি 28 দিনের সাইকেল হয় এবং সাইকেলটা রেগুলার হয়। খুবই ভালো পারলে বা ম্যাডাম যদি একটু ধরতে চায় তাহলে হচ্ছে এই দুটো ধরতে পারে। আর যদি সাইকেল ইরেগুলার হয়, ম্যাডামকে বলবো যে ম্যাডাম আমি এই পেশেন্টের সাইকেল ইরেগুলার বিধায় আমি পেশেন্টের ইডিডিটা এখান থেকে অ্যাকুরেটলি কাউন্ট করতে পারছি না। পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে চিফ কমপ্লেইন্ট গুলো পড়লাম, চিফ কমপ্লেইন্ট গুলো জাস্ট জানলাম, এখন এগুলো থেকে কিভাবে কোয়েশ্চেন করা হয় এগুলো আমরা জানবো। এখন ম্যাডাম জিজ্ঞেস করবে যে পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন হিস্ট্রি নিয়েছিল, তুমি এখান থেকে কিভাবে এটাকে ইভালুয়েট করবে? আচ্ছা, অ্যাবডোমিনাল পেইন কি কারণে হতে পারে? আগে সবচেয়ে কমনলি এখানে যেটা হয় যে তার প্রেগন্যান্সির কোনো একটা কারণে অ্যাবডোমিনাল পেইন হয়েছে। 2 নাম্বার, আমাদের তো এমনিতেও পেট ব্যথা করে সব সময়, তাই না? তো হয়তো কোইন্সিডেন্টালি ওই সময় তার এমনটা কিছু হয়েছে যেটা প্রেগন্যান্সির সাথে রিলেটেড না, বাট হয়ে গেছে, প্রেগন্যান্সির সময় হয়ে গেছে, ওগুলো হচ্ছে যে আদার্স। এটা হচ্ছে নট রিলেটেড টু প্রেগন্যান্সি। তো রিলেটেড টু প্রেগন্যান্সি আবার 3 রকম পেইন থাকতে পারে। একটা হচ্ছে নরমাল, এটা নিয়ে ভয় পাবার কিছু নেই। এটা হচ্ছে বাইল্যাটারাল পেইন এবং রিলিফ উইথ রেস্ট। পেইনটা যদি পেটের দুই পাশে হয়, রেস্ট নিলে ঠিক হয়ে যায়, তাহলে বুঝবেন যে এটা জাস্ট রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস স্ট্রেচ করার কারণে হচ্ছে, পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে। কিন্তু যদি পেইনটা এমন হয় যে মানে পেইনটা ধরে ধরে আসছে, ইন্টারমিটেন্ট, কিছুক্ষণ হচ্ছে, কিছুক্ষণ পজ, আবার শুরু হয়েছে, এবং টাইম ইজ প্রোগ্রেসিং, পেইনটা বেড়েই যাচ্ছে, পেশেন্ট বলবে যে আমার শুরুতে ব্যথা ছিল অল্প একটু, তারপর কমে গেছিল, তারপর যখন আবার শুরু হয়েছে আরো বেড়ে গেছে, তারপর আবার বন্ধ ছিল, তারপর আবার যখন শুরু হয়েছে আরো বেড়ে গেছে, তাহলে কি পেইন ইজ ইন্টারমিটেন্ট এন্ড গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ইন সিভিয়ারিটি, ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন। এই যদি পেইন হয়, এই পেইনটা হচ্ছে ট্রু লেবার পেইন, বুঝতে হবে। তখন পেশেন্টকে বলতে হবে যে আপনার হয়তো লেবার শুরু হয়েছে, এবং এটার কারণ হচ্ছে ডিউ টু ইউট্রাইন কন্ট্রাকশন। আরেকটা পেইনের কথা পেশেন্ট বলতে পারে, যেমন কন্টিনিউয়াস ডাল পেইন হয়, এখন একটা ব্যথা ধরেই থাকে, কন্টিনিউয়াস ডাল পেইন। ওই পেইনটা ইউজুয়ালি ডিউ টু ফলস লেবার পেইন, ওটা অ্যাকচুয়ালি ইউট্রাইন কন্ট্রাকশনের জন্য হয় না, এটা হচ্ছে আশেপাশে সারাউন্ডিং ভিসেরার জন্য ইউট্রাইন ইরিটেশনের কারণে হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রিলেটেড টু প্রেগন্যান্সি। আর এছাড়া অনেক মেডিকেল ইলনেসে পেইন হয়, যেমন আমরা জানি পেপটিক আলসার ডিজিজ, কোলেসিস্টাইটিস ইত্যাদি।
রিলেটেড টু সার্জিক্যাল ইলনেস এখানে হয়, যেমন অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদি। আর রিলেটেড টু প্রেগন্যান্সিতে একটা জিনিস বাদ গিয়েছে যেটা খুব ইমার্জেন্সি, এটা হচ্ছে যে একটোপিক প্রেগন্যান্সি, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি। আর এমনিতে গাইনিকোলজিক্যাল প্রবলেম হুইচ আর নট রিলেটেড টু প্রেগন্যান্সি সেখানেও পেইন হতে পারে, হুইচ আর নট রিলেটেড টু প্রেগন্যান্সি সেখানেও পেইন হতে পারে। যেমন ফাইব্রয়েড, মানে ফাইব্রয়েড হচ্ছে আমরা যেটাকে লেওমায়োমা বলি, ইউটেরাসের মায়োমেট্রিয়ামের একটা টিউমার। আর ওভারিয়ান টিউমার যদি হয় সেটা টর্সনেকন হতে পারে। এগুলো নট রিলেটেড টু প্রেগন্যান্সি, এগুলো প্রেগন্যান্ট স্টেটের সাথে এগুলোর সম্পর্ক নেই। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে যে রেকর্ডিংটা কিভাবে পাবেন। রেকর্ডিংটা আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই মেডিবির ইউটিউব চ্যানেল থেকে আপলোড করে দেওয়া হবে, গ্রুপেও বলা হবে। এবং আমি এই ক্লাসের স্লাইডটা আমি দিয়ে দেব, আজকে ক্লাসের পরই আমি স্লাইডটা দিয়ে দেব গ্রুপে ফর ফিডব্যাক এন্ড ফর রেফারেন্স। আচ্ছা, তাহলে অ্যাবডোমিনাল পেইনটা আপনি এভাবে মানে তোমরা এভাবে ডিফেন্ড করতে পারবে আশা করি। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট কমপ্লেইন থাকে যেটা হচ্ছে পারভ্যাজিনাল ব্লিডিং, যেটা আমরা একটু আগে বলেছিলাম। এটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো? ম্যাডাম জিজ্ঞেস করবে যে পেশেন্ট তো পিভি ব্লিডিং নিয়ে আসছে, তুমি আর কি কি চিন্তা করতা? মানে ধরো তোমার ডায়াগনোসিস ছিল মানে ধরো পিপি প্লাসেন্টা প্রিভিয়া, তোমাকে ম্যাডাম বললো যে তুমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে কি কি রাখতা, কারণ ডিডি তো আমাদের বলতে হবে। তখন তুমি এভাবে লজিক্যালি বলবা, দেখো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে মনে রাখবা যে কি কি কারণে পারভ্যাজিনাল ব্লিডিং হয়। একদম আর্লিয়েস্ট অফ প্রেগন্যান্সিতে এটা হয় ইউজুয়ালি ডিউ টু ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। এছাড়া আর্লি প্রেগন্যান্সি মানে বিফোর 28 উইকস, মোস্ট কমন কজ হচ্ছে অ্যাবর্শন। এরপরের কমন কজ হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, এছাড়া আছে মোলার প্রেগন্যান্সি। তাহলে আর্লি প্রেগন্যান্সি সবচেয়ে কমন কজ, একটোপিক প্রেগন্যান্সি 3 নম্বরে মোলার প্রেগন্যান্সি। আর আফটার 28 উইকস যদি হয় পারভ্যাজিনাল ব্লিডিং, ওইটার একটা স্পেশাল নামই আছে, এটাকে বলা হয় অ্যান্টেপার্টাম হেমোরেজ, এপিএইচ। এই এপিএইচটা হতে পারে দুইটা কারণে, তোমরা সবাই জানো, প্ল্যাসেন্টা প্রিভিয়া, একটা হচ্ছে অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টা। এগুলো নিয়ে আমি সামনের ক্লাসে আবার মানে এপিএইচ নিয়ে লং কেস ডিসকাস করব, সো আজকে আর এগুলো নিয়ে এক্সট্রা কিছু বলছি না। জাস্ট 28 উইকস এর পর যদি হয় তখন তুমি এই দুটো চিন্তা করবা। এছাড়া কোনো যদি লোকাল ট্রমা বা লেশন হয় তখনও তো পারভ্যাজিনাল ব্লিডিং হতেই পারে, এটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আচ্ছা, এরপর অ্যাবডোমেন এনলার্জমেন্ট। পেশেন্ট বলবে যে স্যার আমার মনে হচ্ছে যে আমার পেটটা বেশি বড় হয়ে গেছে, বা আমার মনে হচ্ছে পেটটা কম বেশি বড় হয়নি, আমার মা খালারা বলছে। তুমি তো এটা পরবর্তীতে আবার যখন এক্সামিন করবা, ইন্সপেকশন করবা, যখন তুমি সিমফাইসিও ফান্ডাল হাইট মাপবা, তুমি দেখবাই। বাট এই সময় থেকে তোমার মাথায় এই কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখতে হবে। মনে রাখার জন্য খুবই সহজ, আনডিউ এনলার্জমেন্ট হোক বা ইনঅ্যাডেকুয়েট এনলার্জমেন্ট হোক, আমরা এটা ডিফাইন করি কি দিয়ে? আমাদের প্রত্যেক সপ্তাহের জন্য একটা এক্সপেক্টেড সিমফাইসিও ফান্ডাল হাইট থাকে, তোমরা সবাই জানো যে ইউটেরাসটা কত লম্বা থাকবে। ওই এক্সপেকটেশন ফুলফিল করতে না পারলেই তো আমরা বলবো যে হয় পেটটা বেশি বড় হয়ে গেছে বা কম বড় হয়ে গেছে। তো এসএফএইচ আমরা যে মাপি, আমরা কিভাবে মাপি? যে উইকের সাথে করেসপন্ড করছে কিনা, তাই না? এখন করেসপন্ড না করা সবচেয়ে কমন কজ কি? যদি পেশেন্ট ভুল তারিখ দেয়, তাহলে দুইটারই ফার্স্ট কজ হচ্ছে মিস্টেকেন ডেট। যদি অ্যামনিওটিক ফ্লুইড কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, বেশি হয়ে গেলে এনলার্জ হয়ে যাবে, কম হয়ে গেলে অর্থাৎ পলিহাইড্রামনিউস বা অলিগোহাইড্রামনিউস। যদি টুইন হয় তাহলে হয়ে যাবে, ভিতরে যদি কোনো টিউমার থাকে, কোনো ফাইব্রয়েড থাকে, বড় হয়ে যাবে, বা বাচ্চা ইটসেলফ যদি বড় হয় তাহলে বড় হয়ে যাবে। এটা তোমরা এমনিতেও মুখস্থ করবা। এছাড়া যদি বাচ্চা ঠিকমতো গ্রোথ না হয়, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, তাহলে বাচ্চা ছোট থাকবে। যদি বাচ্চা মরে যায়, মরে গেলে তো বাচ্চার গ্রোথ হচ্ছে না, রাইট? তাহলে বাচ্চার এক্সপেক্টেড ডেট অনুসারে বাচ্চা বড় হচ্ছে না। মিসড যদি এটা কিন্তু ডেথ আর কি, যাই হোক। আর আরেকটা হচ্ছে যে ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, প্লাসেন্টা দিয়ে বাচ্চা ঠিকমতো ব্লাড পাচ্ছে না দেখে বাচ্চা ঠিকমতো বড় হচ্ছে না। এগুলো আমার বোঝানোর কিছু নেই, এগুলো তোমরা সবাই কারণ বুঝতে পারতেছো। আচ্ছা, আমি এর পরেরটাতে যাই। এরপরে কি কমপ্লেন? আচ্ছা, তাহলে আমাদের মনে হয় চিফ কমপ্লেইন নিয়ে ক্রস কোয়েশ্চেন এগুলোই আসতে পারে। এরপর ফ্যামিলি হিস্ট্রিটা জিজ্ঞেস করতে পারে যে কেন ইম্পর্টেন্ট। এটা বেশি জিজ্ঞেস করে না। ফ্যামিলি হিস্ট্রি হচ্ছে যে মানে যদি ডায়াবেটিস থাকে তাহলে জিডিএম থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে। আচ্ছা, পাস্টটা নিয়ে মনে হয় আমি বেশি কিছু বলিনি। পাস্ট হিস্ট্রিতে তুমি পেশেন্টের পাস্ট মেডিকেল সার্জিক্যাল ইলনেসের হিস্ট্রি নিবা, এবং এখানে যদি পেশেন্টের ডায়াবেটিস মেলিটাস হিস্ট্রি থাকে, হাইপারটেনশন হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু এই প্রেগন্যান্সিতেও জিডিএম বা প্রিএক্লাম্পসিয়ার চান্স বেড়ে যেতে পারে। তাহলে ফ্যামিলি হিস্ট্রি অফ মেডিকেল আছে কিনা, আর ফ্যামিলি হিস্ট্রি অফ কমপ্লিকেটেড প্রেগন্যান্সিও আছে কিনা, যে তার ফ্যামিলিতে তার মা খালাদের কারো কমপ্লিকেশন ডেভেলপ করেছিল কিনা প্রেগন্যান্সির সময়, এই দুটি তুমি হিস্ট্রি নিয়ে নিবা। আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে বলেছিলাম যে আমরা কি বলেছিলাম যে অবস্টেট্রিক হিস্ট্রিতে তিনটা স্পেশাল হিস্ট্রি নিতে হয়, একটা হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, একটা হচ্ছে
কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, লাস্ট হচ্ছে অবস্টেট্রিক হিস্ট্রি। এটা হচ্ছে অবজারভের কেসে স্পেশালি নিতে হয়। তো শুরুতে আমরা কন্ট্রাসেপটিভ হিস্ট্রি নিয়ে স্পেশাল কেন জানা দরকার সেটা নিয়ে। কন্ট্রাসেপটিভ হিস্ট্রিতে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে মা আপনি কি ওসিপি খেয়েছিলেন বা কোনো হরমোনাল কন্ট্রাসেপটিভ নিয়েছিলেন। হরমোনাল কন্ট্রাসেপটিভ যেটা করে যে একটা ফিমেল যখন কন্ট্রাসেপটিভ নেওয়া শুরু করে হরমোনাল, তারপর সে এটা বন্ধ করে তারপরেও তার নর্মাল সাইকেল ব্যাক করতে কিছুটা টাইম লাগে। দেখা যায় যে প্রথম কয়েকটা সাইকেল এমন হয় তার ওভুলেশন হয়েছে কিন্তু প্রপার মেনস্ট্রুয়েশন হয়নি, তখন সে কিন্তু মনে করতেই পারে যে আমার এই মাসে মাসিক হয়নি, সো আমার ওভুলেশনও হয়নি। তো দেখা গেল যে সে তোমাকে বললো কি যে আমার অমুক তারিখে মাসিক, কিন্তু অ্যাকচুয়ালি তার মাসিক এমন একটা সময় হয়েছিল, তার ওভুলেশন এমন একটা সময় হয়ে কনসেপশন হয়ে গেছে যে ওই মাসে তার মাসিক হয়নি দেখে সে টের পায়নি। সো কন্ট্রাসেপটিভ হিস্ট্রি যদি এরকম দেয়, তখন আমি পেশেন্টের এলএমপির সাথে যে আমি ইডিডি ক্যালকুলেট করব এটা আর করব না। যদি কন্ট্রাসেপটিভ হরমোনাল কন্ট্রাসেপটিভ হিস্ট্রি থাকে পেশেন্টের, তখন এই জিনিসটা আনরিলায়েবল হয়ে যাবে। তাইলে দেখো ওসিপি খেলে পোস্ট পিল এমেনোরিয়া হয়, ডিসক্রিমিনেশনের পর ওভুলেশন মে অকার উইদাউট এস্টাবলিশড মেনস্ট্রুয়েশন, তখন মিসক্যালকুলেশন হয়। যদি এমন হয় ইন দ্যাট কেস ডু এন আর্লি ইউএসজি, আর্লি আলট্রাসোনোগ্রাম করে তখন আমরা অ্যাকুরেট ডেটা করতে পারবো। সো এইটা হচ্ছে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি জানার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এখানে সবাইকে জিজ্ঞেস করবে যে পেশেন্ট, আচ্ছা অবস্টেট্রিক হিস্ট্রিটা আগে শুরু করি যে অবস্টেট্রিক হিস্ট্রিতে কি কি পয়েন্ট ছিল। আমি ওই এটা নিয়ে আসছি, কোথায় গেল সেটা। আচ্ছা এই যে দেখো অবস্টেট্রিক হিস্ট্রিতে কি কি ছিল, প্যারিটি ছিল, গ্র্যাভিডিটি ছিল, এএলসি এজ অফ লাস্ট ডেলিভার্ড চাইল্ড ছিল, আর হিস্ট্রি অফ প্রিভিয়াস প্রেগন্যান্সি এন্ড চাইল্ড বার্থ ছিল। তো প্যারিটি গ্র্যাভিটি এখন আমরা আলোচনা শুরু করি। আচ্ছা আচ্ছা, আমি প্যারিটি গ্র্যাভিটি নিয়ে আলোচনা শুরু করার পরে আবার কোশ্চেন করার সুযোগ দেব, কারণ প্যারিটি গ্র্যাভিটি নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে। আমি তাহলে শুরু করে দিই। আচ্ছা প্যারিটি কি? সোজা কথা, দেখো একটা ক্যালকুলেশন করতে হবে যে প্যারিটি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এটা হচ্ছে সূত্র। মানে প্যারিটি তোমরা লিখবা কিভাবে, প্যারিটি লিখবা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এভাবে লিখবা। মানে এটা কোনো সমীকরণ না যে এটা যোগ বিয়োগ করে এটা আসবে, এটা একটা জাস্ট মানে এটা হচ্ছে জাস্ট একটা সূত্র যে এভাবে লিখতে হবে প্যারিটিটা। এক্স কি? এক্স হচ্ছে তার 28 সপ্তাহের পরে কয়টা প্রেগন্যান্সি প্রোগ্রেস করেছে। 28 সপ্তাহের পরে কয়টা প্রেগন্যান্সি প্রোগ্রেস করেছে। ওয়াই কি? ওয়াই হচ্ছে এই যে 28 সপ্তাহের পরে যে কয়টা প্রেগন্যান্সি প্রোগ্রেস করলো, এর মধ্যে কয়টা প্রেগন্যান্সি আইদার ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়েছে অথবা নিওনেটাল ডেথ হয়েছে। নিওনেটাল ডেথ কি? বিফোর 1 ইয়ার, সরি সাইন ভুল দিলাম। নিওনেটাল ডেথ হচ্ছে মানে লেস দেন 1 ইয়ার আর কি। আর ইন্ট্রাইউটেরাইন ডেথ হচ্ছে যে 28 সপ্তাহের পর থেকে প্রেগন্যান্সি যতদিন থাকে ওর মধ্যে যদি বাচ্চা নষ্ট হয়। আর জেড কি? জেড হচ্ছে 28 সপ্তাহের আগেই কয়টা বাচ্চা কাঁচা নষ্ট হয়েছে। 28 সপ্তাহের আগে কয়টা বাচ্চা কাঁচা নষ্ট হয়েছে, কয়টা বাচ্চা না মানে 28 সপ্তাহের আগে কয়টা প্রেগন্যান্সি শেষ হয়ে গেছে। আবার বলি এক্স হচ্ছে কয়টা প্রেগন্যান্সি 28 সপ্তাহের পরে প্রোগ্রেস করছে, জেড হচ্ছে কয়টা প্রেগন্যান্সি 28 সপ্তাহের আগে শেষ হয়ে গেছে, ওয়াই হচ্ছে কয়টা বাচ্চা হয় ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়েছে অথবা নিওনেটাল ডেথ হয়েছে। তাহলে সূত্রটা আমরা দেখলাম, এখন আমরা ফর্মালি তাহলে একটু পড়ি। দেখো প্যারিটি কিভাবে লিখবা, নাম্বার অফ প্রেগন্যান্সি বিয়ন্ড 28 উইকস মাইনাস আইইউডি অথবা নিওনেটাল ডেথ প্লাস একটোপিক প্রেগন্যান্সি অথবা অ্যাবর্শন। এই যে পরের যেটা আমি যেটাকে জেড বলেছি এটা কিন্তু অলওয়েজ একটোপিক প্রেগন্যান্সি অথবা অ্যাবর্শন, এগুলো অলওয়েজ লেস দেন 28 উইকেই হয়। এখন তুমি এটা প্যারিটি ভাবে লিখবা। তো তোমাকে যদি এক কথা জিজ্ঞাসা করে যে পেশেন্টটা কত প্যারা, তখন তোমরা কি করবা, এক্স প্লাস জেড যেই সংখ্যাটা হয় সেটা যোগ করে বলবা, ওয়াই কিন্তু আর আসবে না। ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ প্লাসেস, এই যে এখানে প্লাস যেটা এক্স প্লাস আর জেড প্লাস, বাকি ক্যালকুলেট হবে না। তাহলে তার প্যারা হচ্ছে অতগুলা। আচ্ছা আমি এখানে ভুল বললাম সম্ভবত, যাই হোক।
আমি আরেকবার ক্লিয়ার করে বলছি। এমনিতে প্যারার সমীকরণটা মনে হয় সবাই বুঝতে পেরেছো, সরি প্যারিটির সমীকরণটা সবাই বুঝতে পেরেছো। এক কথায় প্যারিটি হচ্ছে যে নাম্বার অফ প্রেগন্যান্সি দ্যাট মানে প্রোগ্রেস বিয়ন্ড 28 উইকস। আচ্ছা আমি আবার ক্লিয়ার করছি একটা জিনিস, এই পয়েন্টটা তোমরা একটু ইগনোর করো প্লিজ, ইগনোর দিস সেকেন্ড পয়েন্ট, এটা আমি স্লাইডে ঠিক করে দেবো। বাট প্যারিটি যখন লিখতে বলবে তখন তোমরা এভাবে লিখবা x মাইনাস ওয়াই প্লাস জেড। এক্স হচ্ছে 28 সপ্তাহের পরে কয়টা প্রেগন্যান্সি গিয়েছে, জেড হচ্ছে 28 সপ্তাহের আগে কয়টা প্রেগন্যান্সি নষ্ট হয়েছে, আর ওয়াই হচ্ছে এই 28 সপ্তাহের পরে যেগুলা গেল ওর মধ্যে কারা ইন্ট্রাইউটেরিন ডেথ অথবা নিওনেটাল ডেথ হয়েছে। আর এখন তারপর আমরা দেখি যে গ্র্যাভিটিটা কি। গ্র্যাভিটি হচ্ছে, আচ্ছা প্যারিটিতে আরেকটা পয়েন্ট আছে যে কারেন্ট প্রেগন্যান্সি ওয়ন্ট বি কাউন্টেড। এখন পেশেন্ট যে আবার প্রেগনেন্ট হয়ে এসেছে তোমার কাছে অ্যাজ এন অবস্টেট্রিক পেশেন্ট, এখনকার প্রেগন্যান্সিটা কাউন্ট হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা গ্র্যাভিডিটিটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ কনসেপশন ইনক্লুডিং দ্য কারেন্ট ওয়ান, এর মধ্যে সবই আসবে পেশেন্ট যে কয়বার প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা আমি তোমাদেরকে ক্লিয়ার করে আরেকবার একটু বলছি, সেকেন্ড পয়েন্টটা আবার ক্লিয়ার করে বলছি, কনফিউশন রাখা যাবে না একদম, ঠিকই আছে। এটা x প্লাস জেডি, এটা x প্লাস জেডি, যদি কনফিউশন হয় আমরা পরে আবার দেখবো, যাই হোক এটা হচ্ছে x প্লাস জেড, ঠিক আছে। মানে টোটাল নাম্বার অফ প্লাসেস তোমরা যোগ করবা, যোগ করলে তোমার প্যারিটি পাবা। আর একটা সহজ সূত্র আছে যে প্যারিটির সাথে যদি এক যোগ করে দাও, কারণ প্যারিটিতে কারেন্ট প্রেগন্যান্সিটা কাউন্ট হয় না, কিন্তু গ্র্যাভিটিতে কারেন্ট প্রেগন্যান্সিটা তো কাউন্ট হয়, যে টোটাল নাম্বার অফ কনসেপশনস ইনক্লুডিং দ্য কারেন্ট ওয়ান, এটা কাউন্ট হয় মানে হচ্ছে যে এটা তোমার গ্র্যাভিটিতে আসবে, প্যারিটির সাথে এক যোগ করে দিলে গ্র্যাভিটিটা পাবা তোমরা। আমি আবার বলছি, মানে বেশ কনফিউশন হয়ে গেছে, আমি পুরো জিনিসটা আবার ক্লিয়ার করছি। তোমরা হচ্ছে এই পয়েন্টটা প্লিজ ইগনোর করো ফর নাও, এখনকার জন্য ইগনোর করো এই পয়েন্টটা প্লিজ। আচ্ছা এখান থেকে আমরা কি দেখেছিলাম, x মাইনাস ওয়াই প্লাস জেড, এটা ঠিক আছে, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই, প্রবলেম হলে আমি জিজ্ঞেস করার সময় দিব। x কি ছিল, 28 সপ্তাহের পরে কয়টা প্রেগন্যান্সি গিয়েছে, z কি ছিল, 28 সপ্তাহের আগে কয়টা প্রেগন্যান্সি নষ্ট হয়েছে, আর y কি ছিল, 28 সপ্তাহের পরে যেগুলো গিয়েছে ওর মধ্যে কয়টা হচ্ছে ইন্ট্রাইউটেরিন ডেথ হয়েছে অথবা নিওনেটাল ডেথ হয়েছে। আচ্ছা এখন গ্র্যাভিটিটা হিসাব করার যে সূত্রটা আমি বলছি, যে টোটাল নাম্বার অফ কনসেপশন ইনক্লুডিং কারেন্ট ওয়ান, এখানে হচ্ছে ওই সূত্রটা আসবে x প্লাস জেড, এর সাথে তোমরা এক যোগ করবা, x প্লাস জেড এর সাথে তোমরা এক যোগ করবা, এটা হচ্ছে গ্র্যাভিটি হবে। এই যে এক, যেটা এক, এই একটা হচ্ছে কারেন্ট প্রেগন্যান্সি। আমরা এখন অনেকগুলো এক্সারসাইজ শেষে আশা করি আমাদের প্রবলেম থাকবে না, তখন আমরা আবার প্রশ্ন করার টাইম দেব। আচ্ছা এক্সারসাইজটা আমি তোমাদের থ্রু করছি, আর এক্সারসাইজটা আমি অ্যাকচুয়ালি নিজে বানাইনি, এটা আমি একটা সোর্স থেকে কপি করেছি, তো একজন স্যার ম্যাডাম হেল্প করেছেন, তাদেরকে অনেক। আচ্ছা আচ্ছা দেখো, একটা মহিলার দুইটা বাচ্চা আছে, সে এখন প্রেগনেন্ট না, তার প্যারা কত, গ্র্যাভিডা কত। আচ্ছা ফার্স্টে আমরা প্যারাটা হিসাব করি, আমি একটু 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা চাইলে 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা যদি চ্যাটে লিখতে পারো তার প্যারা কত গ্র্যাভিটা কত তোমরা লিখতে পারো। 1 মিনিট টাইম দিচ্ছি আমি তোমাদেরকে, দেখি তোমাদের রেসপন্স কেমন হয়। আচ্ছা অনেকে অ্যানসার দিয়ে দিয়েছো, আমি দেখতে পাচ্ছি প্যারা 2 লিখেছো, গ্র্যাভিটা 0 লিখেছো, ঠিক আছে তোমাদের অ্যানসার ঠিক আছে। এখন আমি ব্যাখ্যা করছি প্যারা, আমি কি বলেছিলাম প্যারা কিভাবে লিখতে হয়, x মাইনাস y প্লাস z। x কি 28 উইকস এর পর কয়টা প্রেগন্যান্সি গিয়েছে, এই মহিলার দুইটা বাচ্চা আছে, আছে মানে কি তারা জন্ম হয়ে গিয়েছে, তাহলে এখানে x এর দুইটা যোগ, y এ কিছু আছে, কোনো বাচ্চা যায়নি সে বলেনি, z এর নিয়েও সে কিছু বলেনি, সো তার প্যারা জাস্ট 2 আর কিছু না। গ্র্যাভিটা কত, আমি গ্র্যাভিটা সূত্র কি বলেছিলাম, x মাইনাস ওয়াই প্লাস জেড, এগুলো 0 জাস্ট, সরি আমি কি লিখলাম এটা, যাই হোক আমি গ্র্যাভিটির সূত্র কি বলেছিলাম, গ্র্যাভিটির সূত্র বলেছিলাম x প্লাস জেড প্লাস 1, এটা বলেছিলাম গ্র্যাভিটির সূত্র। তাহলে 2 প্লাস 0 প্লাস সে হচ্ছে, আচ্ছা সে এখন প্রেগন্যান্ট না, সরি সে এখন প্রেগন্যান্ট না। আচ্ছা আমি বারবার ভুল করছি, বাট ভুল করলে হয়তো তোমাদের মাথায় একটু বেশি থাকবে যে আমি ভুল করেছিলাম, সে এখন প্রেগন্যান্ট না। দেখো
আমি আগের স্লাইডে একটা জিনিস বলেছিলাম, দেখো only counted if the patient is pregnant now, only counted if the patient is pregnant now. সো এই পেশেন্ট যেহেতু এখন প্রেগনেন্ট না, সো তার হিস্ট্রিতে আমি গ্র্যাভিডার কথা উল্লেখই করব না, উল্লেখ করলে কিন্তু ফেল করে দিতে পারে। সো এটা খুবই মনে রাখতে হবে। তাহলে প্যারা আমরা পেয়েছি 2 সূত্র অনুসারে, এখন প্রেগনেন্ট না, তাহলে তার গ্র্যাভিডের হিস্ট্রি নেওয়াই যাবে না। বি ভেরি মাচ কেয়ারফুল। এবং তোমরা সবাই প্যারা 2 গ্র্যাভিডের 2 লিখেছো একজন, আশা করি তুমি এখন আর এটা ভুল করবে না। নন প্রেগনেন্ট ওমেনদের যে এখন প্রেগনেন্ট না, তার গ্র্যাভিটি কোনো কোশ্চেনই আসে না। আচ্ছা, প্যারা ইজ ইকুয়াল টু 2, জি ইজ দ্য নন গ্র্যাভিড। হ্যালো, a woman is pregnant right now, so would the gravida be 3? If the patient is pregnant right now, then her gravida would be 3, x plus z plus 1. Okay, Thank ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেন থেকে আমাদের শিক্ষণীয় কি ছিল, যে গ্র্যাভিডা মানে প্রেগনেন্ট না হলে আমরা গ্র্যাভিডা বলবোই না। ঠিক আছে, আচ্ছা এর পরটাতে আমরা চলে যাচ্ছি। একজন মহিলা 2টা বাচ্চা আছে, সে এখন আবার প্রেগনেন্ট, তার প্যারা কত, গ্র্যাভিডা কত? এটা আমাদেরকে একটু চ্যাটে লিখে জানাও তোমরা এখনই, তারপরে আমরা অ্যানসারটা ব্যাখ্যা করছি। আচ্ছা ঠিক আছে, এই পেশেন্টের আমরা সূত্র অনুসারে হিসাব করে ফেলি। এটা কিন্তু অস্পিতেও থাকতে পারে এই ক্যালকুলেশনটা, x মাইনাস y প্লাস z। এখানে y z এ কিছু নেই, x হচ্ছে 2, সো প্যারিটি ইজ ইকুয়াল টু 2। গ্র্যাভিডা কত, x প্লাস z প্লাস 1, কি হয় এটা, 2 প্লাস 0 প্লাস 1, 3। সো দ্য পেশেন্ট ইজ, সুন্দর করে বলবা, থার্ড গ্র্যাভিডা। গ্র্যাভিডি ইজ মানে গ্র্যাভিডি ইজ ইকুয়াল টু 3 বললে আসলে একটু খারাপ ইংলিশ হয়ে যায়। সুন্দর ইংলিশ যদি বলতে চাই, দ্য পেশেন্ট ইজ থার্ড গ্র্যাভিডা, অথবা এট হার থার্ড গ্র্যাভিডিটি। যাই হোক, তোমরা অনেকে অ্যানসার দিয়েছো, তোমাদের সবার অ্যানসার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এর পরেরটাতে যাচ্ছি। এর পর এক্সারসাইজে একটা মহিলার 2টা বাচ্চা আছে। আচ্ছা তোমরা অ্যানসার ট্রাই করতে পারো, আমি কোয়েশ্চেনটা পড়ে শেষ করছি। 2টা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা 34 উইকসে মারা গেছে, এখন আবার প্রেগন্যান্ট, তার প্যারা কত, গ্র্যাভিডা কত? আচ্ছা তোমরা অ্যানসার দেওয়া শুরু করো। 2টা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা 34 উইকসে মারা গেছে, এখন আবার প্রেগন্যান্ট, তার প্যারা কত, তার গ্র্যাভিডা কত? আচ্ছা অ্যানসার চলে আসছে কিছু। আচ্ছা ঠিক আছে, আমি অ্যানসার পেয়েছি অনেকগুলো। আমি নিজেই আসলে ক্যালকুলেট করে তো মুখস্থ করে রাখিনি, আসলে আমরা এখন ক্যালকুলেট করি। x মাইনাস y প্লাস z। ফার্স্টে আমার হিসাব রাখতে হবে যে তার কয়টা প্রেগন্যান্সি 28 সপ্তাহ পরে গেছে। দেখো 2টা বাচ্চা আছে, তার মানে কি এটা অবশ্যই মোর দেন 28। একটা বাচ্চা 34 উইকসে মারা গেছে, এটাও তো এর মধ্যে থাকবে, তাই না? সো এখানে 2টা আর এখানে একটা, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 2। y মানে কি, 28 সপ্তাহের পরে কয়টা প্রেগন্যান্সি, হয় ইন্ট্রাইউটেরিন ডেথ হয়েছে অথবা নিউনেটাল ডেথ হয়েছে। কয়টা? y এখানে একটাই পাওয়া যাচ্ছে, একটা। আচ্ছা সরি, এটা তো 2 না, তো 2টা বাচ্চা আছে, আরেকটা 34 সপ্তাহে মারা গেছে। দেখো x এর ভিতর কি থাকবে, 28 সপ্তাহের পরে ইন টোটাল কয়টা প্রেগন্যান্সি গিয়েছে। এই দুটো তো গিয়েছেই, এটাও কিন্তু গিয়েছে, সো এই দুটো একসাথে যোগ করে কিন্তু 3 হবে, x এর মান 3 হবে। আর y এর মধ্যে কি থাকবে, যে এই x এর মধ্যে 28 সপ্তাহ পরে গিয়েছে, ওদের মধ্যে কয়টা নিওনেটাল ডেথ হয়েছে অথবা ইন্ট্রাইউটেরিন ডেথ হয়েছে। তাহলে মানে এখানে একটা শুধু, সো এটা 1। আর তার কি কোনো জেড আছে, তার কোনো বাচ্চা কি 28 সপ্তাহ আগে মারা গেছে এমন হিস্ট্রি আছে? নাই। সো তার প্যারা হবে এরকম, দেখো এভাবে লিখতে হবে, 3 মাইনাস 1। 1টা কি এটা ব্যাখ্যা করে দিতে হবে, কি রেট এটা হচ্ছে ইন্ট্রাইউটেরিন ডেথ, আর জেড কিছু নেই, সো এটা হচ্ছে তার পি। এখন আমরা তার গ্র্যাভিটি হিসাব করি, x প্লাস জেড প্লাস 1 কত আসে, 3 প্লাস 1 কত আসে, 4। সো দ্য পেশেন্টের প্যারিটি হচ্ছে এটা, তার গ্র্যাভিটি হচ্ছে 4th গ্র্যাভিডা। দেখি তো আমি অ্যানসার কারা কারা দিতে পেরেছে। 3 মাইনাস 1 গ্র্যাভিডা 4th, ভেরি গুড, তোমরা অনেকে পেরেছো। চেষ্টা করবা যে এই যে যেটা লস হয় প্রেগন্যান্সি, যেটা
এটা একটু লিখে দিতে যে কি কারণে লস হয়েছে, হিস্ট্রি শিটে লেখা থাকলে সুবিধা হয়। আশা করি যে এটা তোমরা ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখো আমাদের কিন্তু অ্যান্সার মিলে গেছে। আচ্ছা, এরপরেরটা দেখি। একজন মহিলার 4টা বাচ্চা আছে, একটা বাচ্চা কাঁচা নষ্ট হয়েছে, এখন প্রেগনেন্ট না, তার প্যারা কত, গ্রাভিডা কত। কাঁচা নষ্ট হয়েছে মানে হচ্ছে অ্যাবর্শন হয়েছে। এখন তোমরা একটু ট্রাই করো দেখি, অ্যান্সার চলে আসলে তারপরে আমি ব্যাখ্যা করব। 4টা বাচ্চা আছে, একটা কাঁচা কাঁচা নষ্ট হয়েছে। আচ্ছা দেখো, x মাইনাস ওয়াই প্লাস জেড, দেখি আমরা কি আসে। 4টা বাচ্চা আছে মানে কি, এগুলো সব নিশ্চয়ই 28 উইকস এর পরে, আর তো কিছু নাই, 28 উইকস এর পরে গেছে। 4 মাইনাস 0 প্লাস একটা বাচ্চা কাঁচা নষ্ট হচ্ছে, তার মানে 1, এখানে আমি লিখে দিব অ্যাবর্শন। এখন তুমি এটাকে, যেহেতু এটা 0, এটা না লিখলেও হবে, তুমি 4 প্লাস 1 অ্যাবর্শন হিসেবে লিখতে পারো। তো এটা হচ্ছে তার পি। তার গ্র্যাভিটি কত, তার গ্র্যাভিটি কিন্তু হবে না, কারণ সে তার গ্র্যাভিটি মেনশনই করবে না। ইভেন কি গ্র্যাভিটি 0 বলার কোনো দরকার নেই, বললেই তুমি ট্র্যাপে পড়বে, দরকারই নেই গ্র্যাভিটি বলার, গ্র্যাভিটি বলার আর কি। যাই হোক, অ্যান্সার তোমরা অনেকে দিয়েছো, ভেরি গুড, আশা করি সবাই ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এই হচ্ছে, ঠিক আছে, নন গ্র্যাভিটি। আচ্ছা, এটা একটু অ্যান্সার দাও দেখি। একটা হলে 2টা বাচ্চা আছে, 3টা বাচ্চা কাঁচা নষ্ট হয়েছে, 2টা জন্মের পর মারা গেছে, একটা 32 সপ্তাহে মারা গেছে, এখন আবার প্রেগন্যান্ট, প্যারা কত, গ্রাভিডা কত। এটা অনেক বড় প্রবলেম, সলভ করো তুমি, সময় আছে। দেখো, 2টা বাচ্চা আছে, 3টা বাচ্চা কাঁচা নষ্ট, 2টা বাচ্চা জন্মের পর মারা গেছে, একটা 32 সপ্তাহে মারা গেছে, এখন আবার প্রেগন্যান্ট, প্যারা কত, গ্রাভিডা কত। আচ্ছা, অ্যান্সার আসতে থাকুক, আমি সলভ করতে থাকি। ঠিক আছে, আমরা হিসাব করি। x মাইনাস ওয়াই প্লাস জেড। এক্স হিসাব করার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে, দেখি আর কি। 2টা বাচ্চা আছে, তার মানে 2টা 28 উইকস এর পর গেছে। 3টা বাচ্চা কাঁচা নষ্ট হয়েছে, এটা আমরা এখন মাথায় নিচ্ছি না। 2টা জন্মের পর মারা গেছে, তাহলে এখানে আরো 2টা পাইলাম যারা নিউনেটাল ডেথ, কিন্তু এরাও 28 সপ্তাহের পর গেছে। একটা 32 সপ্তাহে মারা গেছে, আমি আরেকটা পাইলাম যেটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডেথ, কিন্তু এটাও 28 উইকস এর পরে, এখন আবার প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে আমি এক্স এ কি পাবো? এক্স হচ্ছে আমার 2 প্লাস 2 প্লাস 1 মানে 5 সম্ভবত এক্স, তাই না? হ্যাঁ, এক্স হচ্ছে 5, তাহলে 5 এক্স হচ্ছে 5, এক্স হচ্ছে 5, তাহলে এক্স হচ্ছে 5। আচ্ছা, এখন দেখি ওয়াইটা হিসাব করি। এই যে 2টা নিউনেটাল ডেথ আর একটা ইন্ট্রাইউটেরাইন ডেথ, 3টা, তাহলে -3। আর এছাড়া আর কিছু আছে? 3টা বাচ্চা কাঁচা নষ্ট হয়েছে, 3টা কাঁচা নষ্ট হয়েছে, তাহলে এখানে 5 প্লাস 3 5 মাইনাস 3 প্লাস 3, এই হচ্ছে তার প্যারিটি। আর গ্র্যাভিটি কত? x প্লাস জেড প্লাস 1 কত হয়? 5 প্লাস 3 প্লাস 1 কত হয়? 9। আমি ভুল বললাম না ঠিক বললাম জানি না, আমি একটা কাজ করি, আমি পরের স্লাইডে যে মিলাই দেখি একবার। 5 মাইনাস 3 প্লাস 3, ঠিক আছে, আমারটা -3 তে 2টা নিওনেটাল ডেথ, একটা ইন্ট্রাইউটেরাইন ডেথ, ঠিক আছে। দেখি তো এখন কে অ্যান্সার দিয়েছো ভালো ঠিক মতো। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে এটা। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরো কঠিন প্রবলেমের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা একটু দেখো। একজন মহিলার 2টা বাচ্চা আছে, এরা যমজ, 3 বাচ্চা নষ্ট হয়েছে, 2টা জন্মের পর মারা গেছে, একটা বাচ্চা 33 সপ্তাহে মারা গেছে, এখন আবার প্রেগন্যান্ট। আচ্ছা, আমিও তোমাদের সাথে করতে থাকি আর কি অঙ্কটা, আসলে আমিও তো অ্যান্সার ঠিক মুখস্থ নেই আমার। 2টা বাচ্চা আছে, এরা যমজ। আচ্ছা, এটা একটু খেয়াল করতে হবে। 3টা বাচ্চা কাঁচা হয়েছে, 2টা জন্মের পর মারা গেছে, একটা বাচ্চা 33 সপ্তাহে মারা গেছে। আচ্ছা, আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এভাবে আগে আমরা 3টা জন্য 3টা আলাদা কালার ইউজ করি, তাহলে আমাদের মনে সুবিধা হবে। 2টা বাচ্চা আছে, এরা যমজ, তাইলে এরা কিন্তু একটা সিঙ্গেল প্রেগন্যান্সিতেই হয়েছে, তো এখানে একটা সিঙ্গেল প্রেগন্যান্সি, কিন্তু মানে প্যারিটি গ্র্যাভিটি কিন্তু বাচ্চার সংখ্যা না, কয়টা প্রেগন্যান্সি, মানে কয়টা প্রেগন্যান্সি কনস্ট্যান্ট। 2টা যমজ বাচ্চা হোক বা 2টা 3টা একসাথে ট্রিপলেট হোক বা কোয়াড্রুপলেট হোক, একটা হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, 2টা জন্মের, আচ্ছা আমরা ফার্স্টে এক্স হিসাব করতেছি। 2টা জন্মের পর মারা গেছে, সো এখানে আরো 2, একটা 33 সপ্তাহে মারা গেছে, সো এখানে 1।
এখন আবার প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে এক্স আমি পেয়ে গেলাম। এক্স হচ্ছে আমার 2 আর 1 3 আর 1 4। আচ্ছা, এখন হচ্ছে আমি ওয়াই হিসাব করে অন্য একটা কালার দিয়ে, যে দুইটা জন্মের পর মারা গেছে, তাহলে এই 2 হচ্ছে ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে নিউনেটাল ডেথ। একটা 33 সপ্তাহে মারা গেছে, এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডেথ, তাহলে এটা হচ্ছে 1। তাহলে 2 এর 1 3 -3, এর মধ্যে একটা হচ্ছে নিউনেটাল ডেথ, আর সরি দুটো নিউনেটাল। আচ্ছা যাক, আর মানে এরপর আমরা জেড হিসাব করি। জেডটা কি একটা, তিনটা কাঁচা বাচ্চা মানে নষ্ট হয়েছে, বাচ্চা কয়টা, তিনটা, সো জেড হচ্ছে 3। তাহলে তার পেট হচ্ছে 4 -3 +3। এখন আবার যেহেতু তার গ্র্যাভিটি কত, 4 + 3 + 1, অর্থাৎ 4 3 7 আর 1 8। তাহলে তার দেখি তো অ্যানসার কয়জন কিভাবে দিয়েছো। আচ্ছা, প্যারা 4 + 3 -4 -3 + 4। আচ্ছা, তিনটা বাচ্চা কাঁচা, একটা বাচ্চা 33 সপ্তাহ। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা এটা নিয়ে ক্লিয়ার। আমি একটা অ্যানসারটা মিলাই নিচ্ছি, তারপর দেখি। হ্যাঁ, 4 -3 + 3। আচ্ছা, টুইন প্রেগন্যান্সি অথবা ট্রিপলেট, কোয়াড্রুপলেট, মাল্টিপল, অল উইল বি কাউন্টেড অ্যাজ সিঙ্গেল পেরিটি। আমাদের মনে হয় একটা এক্সারসাইজ আছে, দেখি এটা একটু সলভ করে, এটা মনে হয় লাস্ট, এরপর এক্সারসাইজ নাই। দেখো, একজন মহিলার দুইটা বাচ্চা আছে, এরা যমজ। আচ্ছা, তাহলে আমি শুরু করে দেই। x - y + z, তোমরা কাউন্ট করতে থাকো, এরা যমজ। তাহলে এটা হচ্ছে x টা কাউন্ট করি ফার্স্ট, এটা হচ্ছে 1, দুইটা জন্মের পর মারা গেছে, এটা হচ্ছে 2, একটা বাচ্চা 33 সপ্তাহে মারা গেছে, এটা হচ্ছে 1। আচ্ছা, আর কোনোটা মনে হচ্ছে না যে আছে, তাহলে x হচ্ছে 4। এখন আমি y হিসাব করি, দুইটা জন্মের পর মারা গেছে, সো এই হচ্ছে একটা বাচ্চা 33 সপ্তাহে, এটা হচ্ছে একটা, সো 4 - 3। এখন আমি z হিসাব করি, z, তিনটা বাচ্চা কাঁচা নষ্ট হয়েছে, সো এখানে 3, একটা একটোপিকও আমি বলছিলাম যে z এর মধ্যে থাকবে 1, সো 4 - 3 + 4, এটা হচ্ছে তার প্যারিটি। এখন গ্র্যাভিডিটি, সে এখন প্রেগন্যান্ট কিন্তু, সো 4 + 4 + 1 মানে x + z, সো 4 4টাকে 9, সে 9th গ্র্যাভিডি, এখন তার 9th গ্র্যাভিডি আসে, এখন গ্র্যাভিডিটি তার 9th। তাহলে অ্যানসার দেখি তো কে কে দিয়েছো। 4 - 4 + 9, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি দেখি অ্যানসারটা মিলিয়ে দেখি। 4 - 3 4 - 3 + 4, এটা 9th। আচ্ছা, এই ছিল আমাদের এক্সারসাইজ এই পর্যন্ত, তো থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আশা করি যে এটা সবাই এনজয় করেছে, আশা করি কারো কখনো প্রবলেম হবে না। আচ্ছা, আমাদের অবস্টেট্রিক হিস্ট্রিতে আরেকটা পার্ট আছে, এজ অফ দ্য লাস্ট ডেলিভার্ড চাইল্ড। এখানে যেটা মনে রাখতে হবে যে ইট ইজ নট এজ অফ দ্য ইয়ংগেস্ট চাইল্ড। তোমার কোনো এভাবে জিজ্ঞেস করবে না যে আপনার ছোট বাচ্চার বয়স কত, এভাবে জিজ্ঞেস করবে যে আপনার শেষ কবে বাচ্চা ডেলিভারি হয়েছিল, কারণ ওই বাচ্চা তো মারা যেতে পারে, মানে বাচ্চা হয়তো হওয়ার পর 1 বছর মধ্যে মারা গেল বা কিছু একটা। সো ইফ দেয়ার ইজ লং গ্যাপ বিটুইন টু প্রেগন্যান্সিস, আচ্ছা এটা মানে তাহলে সবসময় এজ অফ দ্য লাস্ট ডেলিভারি চাইল্ড এভাবে জিজ্ঞেস করবা। আর এটা ইম্পর্টেন্ট কেন, যে ইফ দেয়ার ইজ লং গ্যাপ বিটুইন টু প্রেগন্যান্সিস দেয়ার মাইট বি সাম কমপ্লিকেশন, কিছু কমপ্লিকেশন হতে পারে যদি আগের প্রেগন্যান্সির সাথে এখনকার প্রেগন্যান্সি অনেক সময় ডিফারেন্স থাকে, এজন্যই জাস্ট। আচ্ছা, আর হচ্ছে প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রি, আমি যেটা বলেছিলাম যে এর আগে যে প্রেগন্যান্সি গুলো হয়েছিল, এগুলো আসলে এখানে আসলে জানার কিছু নেই, জাস্ট আগের প্রেগন্যান্সি গুলাতে কোনো প্যাথোলজি ছিল কিনা এটা জানার ইচ্ছা, কারণ আগের প্রেগন্যান্সিতে প্যাথোলজি থাকলে সে এখনো হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে কাউন্ট হয়। সো এটাই হোক, আমাদের হিস্ট্রি শেষ, পুরোপুরি হিস্ট্রি শেষ। এখন আমি আবার তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারো, আবার আমি ওয়েট করছি, জিজ্ঞেস করতে পারো তোমার কোয়েশ্চেন। হ্যালো, আমার যদি হেরিডিটি ফর মোল থাকে তাহলে সেক্ষেত্রে তার প্যারাগি কি হবে আর গ্র্যাভিটা কি হবে? আচ্ছা, হাইডাটিডিফর্ম মোল সাধারণত এটা হচ্ছে হেমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি হয়, এটা জানো তো, 28 উইকস এর আগে হয় এই হেমোরেজটা। তো এটা যখন হচ্ছে হয়ে যায়, ডায়াগনোসড হয়ে যায়, তখন কিন্তু এটা আর প্যারিটির মধ্যে যায় না, তখন এটা হচ্ছে মানে সরি প্যারিটি না, মানে 28 উইকস এর বিয়ন্ডে যায় না, তখন এটা পরে যেটা জেড আছে সে জেড এর সাথে যুক্ত হয়, বুঝেছো, জেড এর সাথে যুক্ত হয়। আর হচ্ছে হাইডাটিডিফর্ম মোলটা কিন্তু এটা জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক টিউমার, এটা কিন্তু আলটিমেটলি কনসেপশনের থেকেই কিন্তু হয়, কারণ ট্রোফোব্লাস্টিক টিস্যু কিন্তু কনসেপশন ছাড়া কোনোভাবে আসতে পারে না। তো এটা প্যারিটিতে যেমন জেড এ যাবে, জেড এ কাউন্ট হবে, আবার এটা কিন্তু প্যারিটিতে গ্র্যাভিডিটির মধ্যেও আসবে, কাউন্ট হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভাইয়া, জি জি জি,
জি ভাইয়া। জন্মের 2 বছর পরে যদি কোনো বাচ্চা মারা যায় সেক্ষেত্রে তার প্যারা কি কোন চেঞ্জ হবে? তখন 2 বছর পর মারা যাওয়া বা না মারা গেলে কোন পার্থক্য আছে কিনা প্যারার? না না না, এটা হচ্ছে শুধু নিউনেটাল ডেথ আর ইন্ট্রাইউটেরাইন ডেথ। ইন্ট্রাইউটেরাইন ডেথ হচ্ছে বিয়ন্ড 28 উইকস, আর নিউনেটাল ডেথ হচ্ছে বিয়ন্ড 1 ইয়ার। ঠিক আছে, ধরো একটা মা তার বাচ্চা বড় হয়ে 20 বছর বয়সে মারা গেল, এটা তো তার প্রেগন্যান্সির সাথে কোনো সমস্যা না। আমরা নিউনেটাল ডেথটা কেন ধরি, কারণ এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের মানে নিউনেটাল ডেথের একটা বড় কারণ হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফের কোনো একটা প্যাথোলজি। বুঝতে পারছো? বড় হয়ে মানে সে যদি একটু বড় হয়ে মারা যায় তাহলে সে সাধারণত তার নিজের কোনো প্যাথোলজির কারণে মারা যায়। বাট নিউনেটাল ডেথের মোস্ট অফ দ্য কারণ হচ্ছে তোমার তার নিজের কোনো প্যাথোলজি। ঠিক আছে, বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা ভাই, জি ভাই, আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে যে কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা আরেকবার বলবেন ভাইয়া। কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা আমি কেন মানে কেন নিতে বলা হয়, যে কেউ যদি হরমোনাল কন্ট্রাসেপটিভ ইউজ করে তারপর সে যদি আবার বাচ্চা নিতে চায়, সে যখন এটা স্টপ করে দিল হরমোনাল কন্ট্রাসেপটিভ নেওয়াটা, আবার যখন স্টপ করে দিল তখন কিন্তু তার শুরুতে কয়েকটা মেনস্ট্রুয়েশন সে মিস করতে পারে, মানে ওভুলেশন হয়েছে কিন্তু মেনস্ট্রুয়েশন হয়নি, এমন হতে পারে। তখন এলএমপিটা ভুল দিতে পারে, হিস্ট্রি মিসক্যালকুলেশনের চান্স থাকে। এজন্য কন্ট্রাসেপটিভ হিস্ট্রি যদি পজিটিভ থাকে হরমোনাল কন্ট্রাসেপটিভ, আমরা এলএমপির উপর রিলাই না আল্ট্রাসোনোগ্রাফির উপর রিলাই করব। আচ্ছা, এক্সামিনেশনটা কিন্তু আমি একটু বলতে চাচ্ছি যে এক্সামিনেশন কখনোই মানে মেডিসিন বা সার্জারি পরীক্ষায় যেমন এক্সামিনেশনটা অনেক বড় পার্ট, এক্সামিনেশন না করলে ফেল করে দেয়, গাইনেতে কিন্তু এক্সামিনেশন জিনিসটাও অলমোস্ট পুরোপুরি থিওরিটিক্যাল। মানে আপনাকে কোনোটাই লাইক করতে হবে না, জাস্ট আপনাকে বলতে হবে যে আমি এই জায়গায়, মানে শ্যাডো এক্সামিনেশন আর কি। লাইক পেশেন্ট শুয়ে আছে, আপনাকে তার মানে জাস্ট পেটে হাত না দিয়ে উপরে একটু ভান করে দেখা আমি এখানে ম্যাডাম হাত দিয়েছিলাম বা এখানে, কারণ ম্যাডামরা তো এক্সামিনেশনের সময় সাধারণত থাকে না। আর এটা ম্যাডামরা এক্সপেক্ট করেনও না যে তুমি এরকম একটা পেশেন্টকে, কারণ প্রেগনেন্ট পেশেন্ট অনেক ভালনারেবল থাকে। সো এক্সামিনেশন কিন্তু কোনোটাই আসলে পুরোপুরি করে দেখাতে হয় না, বাট এক্সামিনেশনটা কিভাবে করতে হবে এগুলো নিয়ে খুব ম্যাডামরা জিজ্ঞেস করে আর কি। তো যাই হোক, আমরা ফার্স্টে কিছু প্রি রিকুইজিট দেখে নেই। আমরা পি দিয়ে মনে রাখতে পারি, এটা একদম জিজ্ঞেস করবে ভাইভা যে হোয়াট আর দ্য প্রি রিকুইজিটস অফ এক্সামিনেশন। পি দিয়ে পারমিশন অথবা কনসেন্ট, পজিশনিং, প্রপার এক্সপোজার, প্রাইভেসি। পি পি মানে ব্ল্যাডার ইভাকুয়েশন, আর একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট প্রেজেন্ট। আচ্ছা, পারমিশনটা তো মানে কিছু বলার নেই। আর পজিশনিংটা দেখেন কি মানে দেখো তোমরা কিভাবে হবে। পেশেন্ট অবশ্যই সুপাইন হয়ে থাকতে হবে, অবশ্যই, অন্য কোনো পজিশনে থাকলে হবে, সুপাইন হয়ে থাকতে হবে। এবং পেশেন্টের লেগটা পেশেন্ট হালকা ফ্লেক্স করে রাখবে, এবং যখন পারভাজাল এক্সামিনেশন হবে তখন স্প্রেড করে রাখবে। ওটা হচ্ছে ফর মেইনটেইনিং দ্য পারভাজাল এক্সামিনেশন। আর এক্সপোজার, এখন আসি প্রপার এক্সপোজার। প্রপার এক্সপোজারটা কিভাবে হবে, যে আমরা তো অনেকবার শুনছি টু মিড থাই, ঠিক আছে, ওগুলো সবই ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল পারপাজে পেশেন্টের এই এরিয়াগুলো থিন শীট দিয়ে কভার করে রাখতে হবে। খালি যখন হচ্ছে ব্রেস্ট এক্সামিনেশন দরকার বা পারভাজাল এক্সামিনেশন দরকার তখন এটা রিমুভ করতে হবে। অন্য সময় পেশেন্ট কমফোর্টের জন্য তার এই জায়গাগুলোতে একটা থিন শীট অফ পেপার দিয়ে রাখতে হবে। আর প্রাইভেসি, এই যে এই এরিয়াগুলোর এক্সামিনেশন যখন করবে বা পুরো এক্সামিনেশনই যখন করবে, প্রপার প্রাইভেসি এনশিওর করতে হবে। প্রপার প্রাইভেসিটা কি, তোমরা দেখবে যে হাসপাতালে যখন মানে প্রত্যেক কোনো প্রাইভেট এক্সামিনেশন বেড থাকে ওয়ার্ডগুলোতে, যেগুলো চারপাশে পর্দা ঘেরা থাকে, এটাকে বলা হয় প্রপার স্ক্রিনিং। স্ক্রিন মানে হচ্ছে পর্দা। আচ্ছা, পি বা ব্ল্যাডার ইভাকুয়েশন, এটা নিয়ে জিজ্ঞেস করবে যে এটা কেন পেশেন্টকে কি তুমি প্রস্রাব করে আসতে বলেছো এক্সামিনেশন আগে, এটা জিজ্ঞেস করবে অবশ্যই। এবং তুমি যদি জিজ্ঞেস করে আসতে নাও বলো তাও তখন বলবো যে জি ম্যাডাম করেছি। কেন করতে হবে, কারণ ব্ল্যাডারটা যদি ফুল থাকে ইট ক্যান মেক দ্য হাইট অফ দ্য ইউটেরাস ইভেন মোর। সো তখন তোমার সিম্ফাসিও ফান্ডাল হাইট মেজার করতে ভুল হয়ে যেতে পারে। এজন্য ব্ল্যাডার অলওয়েজ ইভাকুয়েট করতে হবে। এছাড়া অনেক সময় যদি কোনো কারণে পেশেন্টের ইউরিন অবস্ট্রাকশন হয় তখন কিন্তু পেশেন্টের ব্ল্যাডারটাই এনলার্জড হয়ে প্রেগন্যান্সি হিসেবে ভুল হতে পারে। বুঝতেও পারলো না তোমার কাছে প্রেগন্যান্সি। এই জন্য অলওয়েজ পেশেন্টকে বলো যে আপনি কি প্রস্রাব করেছেন, কখন লাস্ট কখন প্রস্রাব করেছেন। যদি অনেক হয়ে যায় বলবো যে আপনি প্রস্রাব করে আসেন। আচ্ছা, আর হচ্ছে ফিমেল অ্যাটেন্ডেন্ট নিডেড, এটা তো বলার কিছু নেই, ডক্টর যদি ফিমেল হয় তারপরও ফিমেল অ্যাটেন্ডেন্ট দরকার। এই ছিল এক্সামিনেশন প্রি রিকুইজিট। এখন আমরা একটু এক্সামিনেশন আউটলাইনটা আগে দিয়ে দেই। সবাই আমরা জানি জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এই হচ্ছে অবস্টেট্রিকের এক্সামিনেশন। এগুলাই আবার বলছি, কালারটা চেঞ্জ করে আবার। আচ্ছা,
জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন এবং পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। এগুলো সবগুলোর পয়েন্ট 24টা পয়েন্ট আমাদের সবার জানা আছে, সমস্যা নেই। সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে মেইনলি এই দুইটা করতে হবে, কারণ এই দুইটা প্রেগন্যান্সি কমপ্লিকেশনের সাথে রিলেটেড, এবং যদি পেশেন্টের এক্লাম্পসিয়া থাকে তখন দরকার হতে পারে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা। আচ্ছা, অ্যাবডোমিনাল এক্সামিনেশন এটা হচ্ছে মেইন স্টে আর কি, মেইন পার্টটা আর কি, ডেফিনিটিভ যে পার্টটা। এখানে তিনটা, ইন্সপেকশন, পালপেশন, অসকালটেশন, আর লাস্টে আছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। তো এগুলোর মধ্যে কোনোটাই মানে জেনারেল, সিস্টেমিক, অ্যাবডোমিনাল তো আমাদের হাতে বা অ্যাটলিস্ট হাত করলে অ্যাটলিস্ট আমাদের এগুলো লিখে রাখতে হয় আমাদের লং কেসের শিটে, পিভিটা লিখতে হয় না। লিখবা যে পিভি এক্সামিনেশন নট ডান, বাট অবশ্যই মেনশন করতে হবে যে নট ডান। ঠিক আছে, তাহলে এই ছিল এক্সামিনেশন আউটলাইন। এখন আমি প্রত্যেকটা এক্সামিনেশন থেকে কি কি ক্রস কোয়েশ্চেন হতে পারে বা এক্সামিনেশনে কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা বলছি। জেনারেল এক্সামিনেশনে তো অনেকগুলা পয়েন্ট, কিন্তু এর মধ্যে সব পয়েন্ট আমরা এখন এলাবোরেট করব না, জাস্ট যেগুলা তোমাকে প্রশ্ন করতে পারে যে এটা কেন জিজ্ঞেস করলা, এটা কেন জিজ্ঞেস করলা, জাস্ট ওটাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে কি জিজ্ঞেস, মানে ফার্স্টে অ্যাপিয়ারেন্সটা থেকে কি হতে পারে, এক্সস্টেড যদি হয়, ডিউ টু প্রলংড অথবা অবস্ট্রাক্টেড লেবার। আমি এগুলো ডিটেইল বলছি না, জাস্ট প্রলংড অথবা অবস্ট্রাক্টেড লেবার হিস্ট্রি নিয়ে, মানে যদি পেশেন্ট এক্সস্টেড থাকে তাহলে আমি ধারণা করবো যে একটা প্রলংড অবস্ট্রাক্টেড লেবার থাকতে পারে। পেশেন্ট যদি আনকনসিয়াস এবং পেশেন্ট পার্টি হিস্ট্রি দেবে যে সে কনভালশন ছিল, তার হিস্ট্রি অফ কনভালশন, তখন এক্লাম্পসিয়া ধারণা করা যেতে পারে। পেশেন্ট যদি শকে থাকে, শক মানে কি, কুল পেরিফেরি, র্যাপিড ফ্রেডি পালস, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, এগুলো যদি থাকে, মানে এগুলো পরবর্তী আমরা দেখব। অ্যান্টিপার্টাম হেমোরেজ যদি হয় সিভিয়ারলি, অথবা ইউটারাস যদি রাপচার হয়, তাহলে এটা থাকতে পারে। তো আমাদের এগুলো ক্রস কোয়েশ্চেন আসতে পারে যে তোমার যেহেতু এগুলো পেয়েছিলা, সো তুমি এগুলো কেন ডিডিতে, মানে ধরো তুমি জিজ্ঞেস করলো যে তুমি কেন প্রলংড অবস্ট্রাক্টেড লেবার রাখলা তোমার ডিডি তোমার ডায়াগনোসিসে, তুমি যে ম্যাডাম পেশেন্ট ছিল, তারপর আরো অনেক কিছু বলবা, বাট এটাও তোমার মেনশন করবা আর কি। যাই হোক, হচ্ছে হাইট আর ওয়েট। আচ্ছা, হাইট নিয়ে একটু বলতে চাই। লেস দেন 5 ফিট যে কোনো প্রেগন্যান্সিতে আমাদের অ্যালার্ট থাকতে হবে, বাট লেস দেন 4 ফিট 10 ইঞ্চ এটা অলওয়েজ মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক অফ অবস্ট্রাক্টেড লেবার। কারণ পেশেন্টের স্ট্রেচার যদি ছোট হয়, পেশেন্টের পেলভিসের সাইজও ছোট হবে। পেলভিস ছোট হলে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হওয়ার অনেক চান্স থাকে, তার মাথাটা পেলভিক আউটলেট দিয়ে সহজে বের হতে চাবে না, হেড এনগেজ হবে না ঠিক মতো, অবস্ট্রাক্টেড লেবার হয়ে যাবে। এই পেশেন্টগুলো সম্পর্কে আগেই কেয়ারফুল থাকতে হবে। আমাকে হয়তো সিজার সেকশন লাগতে পারে, এই একটা ধারণা নিয়ে রাখতে হবে। বাট লেস দেন 5 ফিট হলে আমাকে একটু জাস্ট অ্যালার্ট থাকতে হবে আর কি। আর লেস দেন 4 ফিট 10 ইঞ্চ হলে আরো বেশি ইন্ডিকেশন আর কি এই বিষয়ে। আচ্ছা, ওয়েটটা আসলে এটা খুব একটা জানতে চায় না, জাস্ট নরমাল একটা কোয়েশ্চেন করতে পারে যে তোমার মানে প্রতি সপ্তাহে তুমি কত ওয়েট গেইন এক্সপেক্ট করো, এভারেজে 0.5 গ্রাম পার উইক। আর পুরো প্রেগন্যান্সি শেষে ইউজুয়ালি 8 থেকে 11 কিলোগ্রাম বা 8 থেকে 10, অনেক জায়গায় 9 থেকে 11 বলে। যাই হোক, এটা হচ্ছে প্রেগন্যান্সি শেষে ওয়েট গেইন, এটা হচ্ছে পার উইকে ওয়েট গেইন। আর এটা ইম্পর্টেন্স কি, ম্যাডাম জিজ্ঞেস তুমি পেশেন্টের ওয়েট গেইন ঠিকমতো হচ্ছে না, কেন হলো না, তোমার ডিডিতে কি রাখা উচিত ছিল, আইওজিআর অথবা আইওটি। কেন, যদি ম্যাডাম জিজ্ঞেস করে যে ওয়েট গেইন এত বেশি হলো, তুমি ডিডিতে কি রাখতে চাইছো, জিডিএম রাখতে পারো, ম্যাক্রোসোমিয়া রাখতে পারো। ম্যাক্রোসোমিয়া কিন্তু জিডিএম এর একটা কজ আর কি। যাই হোক, তো ওয়েট নিয়ে এই কোশ্চেনগুলো আসতে পারে, ক্রস কোশ্চেন। আচ্ছা, এরপরে এটা খুব ইজি, অ্যানিমিয়া, ডিহাইড্রেশন, জন্ডিস, সায়ানোসিস। জাস্ট প্রত্যেকটা রিলেটেড একটা একটা করে কন্ডিশন জেনে রাখো, যেন ম্যাডাম জিজ্ঞেস করলে বলতে পারো। অ্যানিমিয়াটা কেন জানা ইম্পর্টেন্ট, কারণ আমাদের লেবারের আগে অবশ্যই মাস্ট অ্যানিমিয়া কারেক্ট করে নিতে হবে। কেন, আমরা সবাই জানি পিপিএইচ, পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজ হচ্ছে পেশেন্টের যদি এমন হেমোরেজ হয় যার কারণে তার ফিজিওলজিটা এফেক্টেড হচ্ছে, যতটুকু হেমোরেজ হলেই পেশেন্টের প্রবলেম হচ্ছে, পেশেন্ট শকে চলে যাচ্ছে, মানে ডেলিভারির সময় যতটুকু ব্লিডিং হলেই পেশেন্টের সমস্যা হচ্ছে, সেটাকে আমরা পিপিএইচ বলি। এখন কার ব্লিডিং উইথস্ট্যান্ড করার ক্ষমতা বেশি হবে, যার শরীরে অ্যানিমিয়া নেই তার, যার শরীরে অলরেডি অ্যানিমিয়া আছে তার কিন্তু ডেলিভারির সময় অল্প ব্লিডিং হলেই সে একদম শকে চলে যাবে, প্রবলেম হবে, পিপিএইচ এর প্রবলেম গুলো হবে। সো অ্যানিমিয়া যদি থাকে তাহলে কারেকশন করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট বিফোর দ্য অনসেট অফ লেবার। ঠিক আছে, আচ্ছা, ডিহাইড্রেশন কখন থাকতে পারে, প্রলংড অথবা অবস্ট্রাক্টেড লেবারে।
আচ্ছা, জন্ডিস কখন থাকতে পারে? জাস্ট মানে মনে রাখার জন্য, হেপাটাইটিসে থাকতে পারে, এক্ল্যাম্পসিয়াতে থাকতে পারে, হেল্প সিনড্রোম। হেল্প সিনড্রোম হচ্ছে হিমোলাইসিস, ইতে হচ্ছে লিভার এনজাইমস। আসলে আমার নিজেরও ঠিক মনে নাই বাকি দুইটা কি, আসলে ভুলে গিয়েছি, অনেক দুঃখিত জন্য আমি। তোমরা কেউ বলতে পারবে বাকি গুলাতে কি হয় হেল্প সিনড্রোমে? একটু যদি পারো, কেউ একজন অফার করতে পারো। লো প্লেটলেট। লো প্লেটলেট। আচ্ছা, তাহলে প্লেটলেট কাউন্ট। হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইমস আর লো প্লেটলেট কাউন্ট। এছাড়া কি আর কিছু আছে? আর কিছু আছে কি এছাড়া? না, আর কিছু নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাদের হেল্পের জন্য। আমি শুরুতেই বলে নিয়েছি আমি নিজেও 5th ইয়ার, সো আসলে সবাইকে আমি এক্সট্রিমলি সরি যে আমি ফুল নলেজ তোমাদের দিতে পারছি না, বাট যতটুক না হলে নয় অ্যাটলিস্ট ওটুক বলতে পারবো। আচ্ছা, সাইনোসিস কখন থাকতে পারে? এটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন? কারণ আনকমন কোশ্চেন। এক্লাম্পসিয়া ছাড়া আর কোনো কন্ডিশনে সাধারণত অফ পেশেন্টের সাইনোস দেখা যায় না। কেন এক্লাম্পসিয়াতে সাইনোসিস হয়? কারণ পেশেন্টের কন্টিনিউয়াস কনভালশনের কারণে পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হতে পারে, পেশেন্টের অ্যাসপিরেশন হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, পেশেন্টের অক্সিজেন এক্সচেঞ্জে প্রবলেম হতে পারে। আচ্ছা, সাইনোসিস আমি মনে হয় হাইপার ভেন্টিলেশন বলেছি, হাইপার ভেন্টিলেশন না, হাইপো ভেন্টিলেশন। কেন? কারণ এক্লাম্পসিয়াতে পেশেন্ট আনকনশিয়াস হয়ে যায় এবং কনভালশনের সময় কিন্তু তার রেসপিরেশনটা অফ থাকে, সো অক্সিজেন হ্যাম্পার হওয়ার কারণে তো সাইনোসিস হয়। ঠিক আছে, ওকে। জেনারেল এক্সামিনেশনে এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ইডিমা, ইডিমা জিজ্ঞেস যখনই বলবো যে পেশেন্টের ইডিমা ছিল বা ছিল না, ম্যাডাম জিজ্ঞেস করবে যে তুমি কিভাবে বুঝলা যে এটা ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল। দেখো, কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, আমি একটা চার্ট বানিয়ে ফেলি। এই হচ্ছে ফিজিওলজিক্যাল, এই হচ্ছে প্যাথোলজিক্যাল। দেখো, যদি শুধুমাত্র একদিকে থাকে তাহলে ফিজিওলজিক্যাল, মানে ধরো যে ইউজুয়ালি ইউটেরাসটা এনলার্জ হয়ে ইনফেরিয়র ভেনা কেভাকে অবস্ট্রাক্ট করে দিতে পারে, তখন লোয়ার লিম্ব থেকে ভেনাস রিটার্ন হ্যাম্পার্ড হওয়ার কারণে যে কোনো একদিকে লোয়ার লিম্বে বেশি ইডিমা হয়ে যায়, এটা ফিজিওলজিক্যাল। কিন্তু যদি দুই দিকে দেখো তাহলে সাধারণত প্যাথোলজিক্যাল হয়ে থাকে, সাধারণত, আমি পুরোপুরি ডেফিনিটিভ করে বলছি না। তারপর পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনি যখন রাতে ঘুমান, ঘুম থেকে উঠলে কি আপনার ইডিমাটা চলে যায়? যদি বলে যে চলে যায়, সাবসাইডস আফটার রেস্ট, তাহলে হচ্ছে এটা ফিজিওলজিক্যাল ইউজুয়ালি। কারণ সাধারণত পেশেন্ট যদি একটু বাম দিকে ঘুরে শোয়, বাম দিকে ঘুরে শুইলে তার ইনফ্রা ভেনা ক্যাভার উপর অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে যায়, তখন তার ইডিমা হয়ে যায়, তো এটা ফিজিওলজিক্যাল। কিন্তু যদি পেশেন্ট বলে যে না রেস্ট ঠিক হচ্ছে না, তখন এটা অবশ্যই প্যাথোলজিক্যাল ভাবতে হবে। ফিজিওলজিক্যাল মানে ইডিমাটা ইউজুয়ালি শুধুমাত্র ডিপেন্ডেন্ট পার্টে হয়, কিন্তু প্যাথোলজিক্যাল জেনারেলাইজ ফুল বডিতে হতে পারে। তাহলে ফিজিওলজিক্যাল ইডিমার কারণ একটা হচ্ছে যে ফ্লুইড বেড়ে যায়, আরেকটা হচ্ছে যে ওই যে ইনফেরিয়র ভেনা কেভা অবস্ট্রাকশন। প্যাথোলজিক্যাল কজ হচ্ছে যে তার হয় প্রি এক্লাম্পসিয়া অথবা এক্লাম্পসিয়া আছে, তার জেস্টেশনাল হাইপারটেনশন আছে, তার হয়তো রেনাল ডিজিজ আছে বা কার্ডিয়াক ডিজিজ আছে। যাই হোক, জাস্ট ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল পার্থক্য কিভাবে করবা এটুকু জানলে চলবে আশা করি। আচ্ছা, তারপরে টেম্পারেচার এর সিগনিফিকেন্স কি? এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। সেপটিক শক বা যে কোনো শক হলে টেম্পারেচার লো হয়ে যাবে, আর যদি যেগুলো ইনফ্ল্যামেশন থাকে, কোরিয়ামনিওনাইটিস, ইউটিআই, সেপটিক অ্যাবর্শন মানে সেপসিস, পিউরপেরিয়াল সেপসিস, এগুলো হলে হাই হয়ে যাবে টেম্পারেচার। ব্লাড প্রেশার, শক হলে, রাপচার ইউটেরাস হলে, এই যে রাপচার ইউটেরাস অনেক ব্লাড লস হয়, আবার শক্ত শক, সো এখানে প্রেশার লো থাকবে। প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া এই দুটোই হচ্ছে প্রেশার হাই থাকবে, মানে এছাড়া হাইপারটেনশন, ক্রনিক হাইপারটেনশন বা হচ্ছে এগুলোতেও কিন্তু ব্লাড প্রেশার হাই থাকবে। লাস্টে ব্রেস্ট এক্সামিনেশন, এখানে হচ্ছে যে মন্টগোমারি টিউবারকুল, এটা একটা কনফার্মেটরি সাইন অফ প্রেগন্যান্সি, আর নিপল ইনভার্সন, এগুলো খুব একটা সিগনিফিকেন্ট না এখানে করার জন্য। আর সিস্টেমিক এক্সামিনেশনে জিজ্ঞেস করবে যে তুমি কোন কোন সিস্টেম এক্সামিনেশন করেছো, কেন করেছো? সিভিএস করেছি ম্যাডাম। কেন করেছো সিভিএস? ম্যাডাম আমি সায়েন্স অফ হার্ট ফেলিওর দেখেছি, বাংলাদেশের মহিলারা সাধারণত খুব কমনলি অ্যানিমিক থাকে, অ্যানিমিয়া থেকে অ্যানিমিক হার্ট ফেলিওর ডেভেলপ করে হাইপার ডাইনামিক সার্কুলেশনের জন্য, তখন হার্ট ফেলিওরের সাইন দেখা যায়, যে সাইনগুলো তোমরা দেখতে পাও, তোমার বায়োল্যাটারাল বেসাল ক্রেপিটেশন বা হচ্ছে তোমার তোমার যে পেরিফেরাল ইডিমা ইত্যাদি। আচ্ছা, আর রেসপিরেটরি সিস্টেম, লুক ফর সাইন্স অফ অ্যাজমা, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ অ্যাজমা হলে আইইউজিআর এর প্রিডিসপোজিশনটা বেড়ে যায়। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তো
আমি হচ্ছে এখন অবস্টেট্রিক বা অ্যাবডোমিনাল এক্সামিনেশন প্রবেশ করার আগে তোমাদের কাছ থেকে আরো 2-3 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট সময় দিচ্ছি যে এই পর্যন্ত। আচ্ছা, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এরপর আমাদের অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ওভারভিউতে আমি কি বলেছিলাম? ইন্সপেকশন, পালপেশন এবং অসকালটেশন। তো ইন্সপেকশনে কি কি দেখতে হয়, কি দেখতে হয় মানে তোমাদের এগুলো দেখে কিন্তু লিখতে হবে খাতায়। সো এজন্যই আর কি শেপ অফ দ্য অ্যাবডোমেন এটা লিখতে পারো তোমরা, পাইরিফর্ম লিখতে পারো। যাই হোক, এটা হচ্ছে যে তোমরা যা দেখবা সেটাই। আচ্ছা, আচ্ছা পিগমেন্টেশন এগুলো দেখা যায় নরমালি লিনিয়ার নাইগ্রা স্ট্রাগ্রাভিডারম। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, আনডিউ অথবা ইনঅ্যাডেকুয়েট এনলার্জমেন্ট। এটা আমি আগেও বলে এসেছি কারণগুলো কি কি, এখানেও তোমরা এগুলো মেনশন করবা যে পেশেন্টের অ্যাবডোমেন ইজ আনডিউলি এনলার্জ ডিউ টু মানে অ্যাকর্ডিং টু হার। যাই হোক, আর লাস্টে এটা একটু বেশি ইম্পর্টেন্ট যে স্কার মার্কের ইম্পর্টেন্সটা কি। এটা হচ্ছে আমাদের দেশে অনেক পেশেন্ট হচ্ছে যে সিজার সেকশনের চেয়ে নর্মাল ডেলিভারিটা প্রেফার করে, কারণ সিজার সেকশন পর 2 বছরের আগে আবার প্রেগনেন্ট হওয়া যায় না। আবার যারা হচ্ছে ওয়ার্কিং মাদার বা ওয়ার্কিং ওমেন, স্পেশালি আমরা যারা ডক্টর আছি, ডক্টর মাদার যারা যারা বিশেষ করে সার্জন, তাদের কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্জারি করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসপাতালে ডিউটি করতে হয়। সো তাদের একটা টেন্ডেন্সি থাকে যে নর্মাল এনভিডি করানোর। তো এখন একটা পেশেন্ট তোমার কাছে এসে এনভিডি করানোর আশায় হিস্ট্রি দিতে পারে যে তার আগে কখনো সিজারিয়ান সেকশন হয়নি, বাট তার হিস্ট্রি দিলেই তো হবে না, তার তো সেফটি কনসার্নের জন্য শিওর করে নিতে হবে। এজন্য পেটে কোনো সিজারিয়ান সেকশনের স্কার মার্ক আছে কিনা আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। এবং একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে হচ্ছে সিজারিয়ান সেকশনের জন্য যে ইনসিশনটা দেওয়া হয় এটার নাম কি। এটার বানানটা অনেক কঠিন, লিখে দেখাচ্ছি। ফেনেনস্টিয়াল। ফেনেনস্টিয়াল এটা হচ্ছে তোমার এরকম একটা ইনসিশন আর কি, ফেনেনস্টিয়াল ইনসিশন এটা। যাই হোক, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনের যে ইনসিশনটা এটা হচ্ছে ফেনেনস্টিয়াল ইনসিশন। এটা জিজ্ঞেস করতে পারে আর কি, যেহেতু এখানে স্কার মার্ক দেখা গেলে জিজ্ঞেস করবে যে এটা কি ইনসিশন, নাম বলো। আচ্ছা, যাই হোক, তাহলে ইন্সপেকশনে আমরা এগুলো দেখবো। আচ্ছা, এখন হচ্ছে ইন্সপেকশন হয়ে গেল, এখন হচ্ছে আমাদের পালপেশন। আচ্ছা, পালপেশন পয়েন্ট আসলে উল্লেখ করা হয়নি, এখন থেকে আমাদের পালপেশন শুরু। আচ্ছা, পালপেশনে ওভারভিউটা হচ্ছে এই, কি কি মাপতে হবে আমাদের পালপেশনে? সিমফাইসিও ফান্ডাল হাইট, গার্থ। গার্থ মানে হচ্ছে বাংলা যদি আমি পিওর বাংলা যদি বলি, বের মানে তো অ্যাবডোমেনটা সার্কামফেরেন্সিয়ালি একটা মাপ নিতে হবে আর কি, পুরো পেটের উপর দিয়ে নিচে পর্যন্ত, পিঠের নিচ দিয়ে ফিতাটা নিয়ে এসে পুরো সার্কামফেরেন্সিয়াল মেজার নিতে হবে। এই হচ্ছে গার্থ অফ দ্য অ্যাবডোমেন, সিমফাইসিও ফান্ডাল হাইট। আর আছে গ্রিপস, 3টা গ্রিপ, ফান্ডাল, ল্যাট। আমি এগুলো একটু পরে ছবি দেখিয়ে বলছি, ডোন্ট ওয়ারি। যাই হোক, এ হচ্ছে ওভারভিউ ছিল আর কি, অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ওভারভিউ। এখন আমি ডিটেইলে যাচ্ছি। সিমফাইসিও ফান্ডাল হাইট কিভাবে মাপতে হয় ফার্স্টে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, দেখো তোমরা, এই যে এই মাঝখানের যে লাইনটা এটা কি? লিনিয়ার নাইগ্রা। আর এই যে লাইনগুলো এগুলো হচ্ছে স্ট্রাগ্রাভিডারম। ঠিক আছে, এগুলো তোমাকে পয়েন্ট করে বলতে পারে যেগুলো কি। আচ্ছা, এখন দেখো, ধরো এই হচ্ছে ডক্টরের হাতটা, এটা ডক্টরের কোন হাত? লেফট হ্যান্ড। লেফট হ্যান্ডের এটা কোন বর্ডার? লেফট হ্যান্ডের আলনার বর্ডার। তাহলে লেফট হ্যান্ডের আলনার বর্ডার দিয়ে পালপেট করে করে আমি দেখবো যে ইউটেরাসটার ফান্ডাসটা কোথায়। তোমার ইউটেরাসের অংশ তো তোমরা সবাই জানো, এই হচ্ছে ইউটেরাসটা। ধরো এ হচ্ছে সার্ভিক্স, এ হচ্ছে ইউটেরাস, আর মানে এ হচ্ছে ইউটেরাসের বডি, আর এদিকে হচ্ছে ফান্ডাসটা। তো ফান্ডাসটা যেহেতু সবার উপরে থাকে, তো আমরা উপর দিকে যাবো আর কি। তাহলে আমরা ফান্ডিক হাইটটা কি দেখে মাপবো? লেফট হ্যান্ডের আলনার বর্ডার ধরে আমরা পালপেট করতে করতে উপরের দিকে যাব। যখন আমরা ফান্ডাসটা পেয়ে যাব তখন আমরা বলবো এই যে এখানে হচ্ছে সিমফাইসিস পিউবিস। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে না মনে হয়, দাঁড়া অন্য কালিতে। এই যে এই হচ্ছে সিমফাইসিস পিউবিস, এখানে এই জায়গা, এখানে আমি টেপের 0 পয়েন্ট ধরবো, যে জায়গায় ফান্ডাস পেলাম সেই জায়গা মাপবো, টেপ মেজার করবো। এটা কি, এটা কিসে মাপবো? আমরা সেন্টিমিটারে মাপবো। তাহলে কিভাবে মেজার করতে হবে আশা করি আমরা সবাই জানতে পেরেছি। এখন ইন্টারপ্রিটেশনটা আমাদের জানতে হবে। দেখো, কিছু সহজ কিছু দিয়ে দিই আগে আমি, যে সময় কোন জায়গায় থাকে, সহজ জাস্ট মনে রাখার জন্য। 12 সপ্তাহ পিউবিক সিমফাইসিস। আচ্ছা, আমি এখানে একটা ছবি, এই হচ্ছে পিউবিক সিমফাইসিস, এই হচ্ছে আম্বিলিকাস, এই হচ্ছে জিফয়েড প্রসেস। দেখো, এখানে থাকে 12 সপ্তাহে, মাঝে মাঝে আসে 16 সপ্তাহে, আর আম্বিলিকাসে আসে 20 সপ্তাহে। এটা
এরপর 22 থেকে 36 সপ্তাহে কি হয়, একটা মজার জিনিস হয়। যত উইক অফ প্রেগন্যান্সি তত সেন্টিমিটার সিম্ফাইসিও ফান্ডাল হাইট। এই যে আমরা যে সিম্ফাইসিও ফান্ডাল হাইট মেজারমেন্ট শিখলাম, এই 22 থেকে 36 সপ্তাহের মধ্যে 22 সপ্তাহে থাকে 22 সেন্টিমিটার, 36 সপ্তাহে থাকে ইউজুয়ালি 36 সেন্টিমিটার, এবং এর মধ্যে মানে গ্র্যাজুয়ালি আপ ডাউন করে এর মধ্যে উইকগুলোতে। এটা পুরোপুরি অ্যাকুরেট না হলেও প্লাস মাইনাস 2 সেন্টিমিটারের মধ্যে যদি থাকে তাহলে তোমরা ধরে নিতে পারো যেটা নরমাল। আচ্ছা, 36 থেকে 38 উইকসে এটা একদম জিফয়েড প্রসেসে পৌঁছে যায়, ওইটার ম্যাক্সিমাম হাইট থাকে ওই সময়। কিন্তু 38 থেকে 42 উইকসে যদি প্রেগন্যান্সি প্রোগ্রেস করে আস্তে আস্তে লাইকার এমনিটা রিঅ্যাবজর্ব হয়ে কমে যায়, তখন একটু হলেও প্লাস বাচ্চার মাথাটা হেডটা এনগেজ হয়ে যায়, বাচ্চার ভারে ইউটেরাসটা একটু নুয়ে পড়ে, সব মিলায় সিম্ফাইসিও ফান্ডাল হাইটটা 38 উইকসের পরে কমে যায়। তাহলে তোমার ম্যাডাম জিজ্ঞেস করবে যে তোমার যে সিম্ফাইসিও ফান্ডাল হাইটটা তুমি মেপেছো তোমার কাছে কি মনে হয়েছে, তাহলে এইভাবেই তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, ইম্পর্টেন্স জাস্ট লাইক বিফোর, ওভার ডিসটেনশন মানে তুমি যদি হিসাব থেকে বেশি পেয়ে যাও তাহলে কি কি কারণ হতে পারে যে কেন বেশি বলো, যে তোমরা জানো যে হয়তো মিস্টেক হয়েছে ক্যালকুলেশনে, অথবা পলিহাইড্রামনিয়াস মাল্টিপল প্রেগন্যান্সি। যদি কম হয়ে যায় তাহলে মিস্টেক হতে পারে, অলিগোহাইড্রামনিয়াস হতে পারে, আইইউজি হতে পারে, আইইউডি হতে পারে। একদম ইজি, একদম ইজি। আচ্ছা, এখন হচ্ছে গার্থ অফ দ্য অ্যাবডোমেন। এটা আমি বলেছিলাম যে পুরো পেটটা সার্কামফারেন্সিয়ালি মেজার করতে হবে। এখন কোন জায়গাতে, কোন লেভেলে? আম্বিলিকাসের লেভেলে একটা ফিতা ধরে একদম পিঠের নিচ দিয়ে নিয়ে এসে নরমালি 100 সেন্টিমিটার হয়। এটা হচ্ছে গার্থ অফ দ্য অ্যাবডোমেন। এখন আমরা আসি গ্রিপে। গ্রিপটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই জিজ্ঞেস করে, এটা ভাইভাতেও জিজ্ঞেস করে, খুব লং কেসেও খুবই জিজ্ঞেস করে যে তুমি গ্রিপে কি পেয়েছো, মানে এটা কেন পেয়েছো। আচ্ছা, গ্রিপ হচ্ছে তিনটা। ফান্ডাল গ্রিপ, যেটা হচ্ছে ফান্ডাসে হাত দিয়ে দেখে, ফান্ডাল গ্রিপ। এই পাশে দিয়ে দেখে পেলভিক গ্রিপ, পেলভিসে। আর দুই পাশে হাত দিয়ে দেখে ল্যাটারাল গ্রিপ। আমি আগে ফান্ডাল গ্রিপটা তোমাদের ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কোন জায়গায় হাত দেয়। মানে এই হচ্ছে মায়ের পিউবিক সিম্ফাইসিস, আর এই হচ্ছে মায়ের চেস্ট আর কি, মানে এদিকে চেস্ট মায়ের। এই হচ্ছে মায়ের জিফয়েড প্রসেস, এই ছেলে জায়গায় আম্বিলিকাস ছিল। সো ডাক্তারের হাত যদি এমনি হয়, ডাক্তার কোন দিকে মুখ করে আছে? পেশেন্টের ফেসের দিকে মুখ করে আছে না? পেশেন্টের ফেসের দিকে মুখ করে আছে। যাই হোক, তাহলে ফান্ডাল গ্রিপের ডিটেইলসটা কি? পেশেন্টের ফেসের দিকে মুখ করে থাকবে ডক্টর। এবং দেখো দুই হাতেরই এটা কোন বর্ডার? দুই হাতেরই কিন্তু এটা আলনার বর্ডার। দুই হাতের আলনার বর্ডার দিয়ে পালপেট করে দেখার চেষ্টা করবে যে কিরকম ফিল একটা বাচ্চা কিভাবে থাকে। দেখো, একটা বাচ্চা নরমালি লম্বি থাকে, এটাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল লাই। যদি বাচ্চা মানে ধরো এদিকে মাথা আর এদিকে বাটক থাকে, এটা কিন্তু নরমাল না, এটাকে আমরা বলতাম ট্রান্সভার্স লাই। এটা কিন্তু নরমাল, এটা অ্যাবনরমাল। বাচ্চা নরমালি লঙ্গিটিউডিনাল লাই থাকে, মানে একদিকে মাথা থাকে একদিকে বাটক থাকে। যাই হোক, এর মধ্যেও লঙ্গিটিউডিনাল লাইয়ের মধ্যেও সাধারণত বাচ্চার মাথা থাকে নিচে, বাটক থাকে উপরে। এটাকে আমরা বলি কেফালিক প্রেজেন্টেশন, মানে তার মাথাটা নিচে, তার প্রেজেন্টিং পার্ট হচ্ছে তার মাথা, কেফালিক প্রেজেন্টেশন। যখন কেফালিক প্রেজেন্টেশন হয় তখন আমরা ফান্ডাল গ্রিপে কি পাবো? ধরে বাটক্স পাবো। এই বাটক্সটার বর্ণনা কেমন হবে? দেখো, বাটকটা হবে ইররেগুলার, সফট এবং ব্রড। তাহলে তুমি তোমার এক্সামিনেশনে খাতায় লিখবা যে ফান্ডাল গ্রিপ রিভিলড ইররেগুলার, সফট এন্ড ব্রড ফিলিং। আর ম্যাডাম এটা ইন্টারপ্রিটেশন জিজ্ঞেস করবে যে তার মানে কি। ফান্ডাল গ্রিপে আমি বাটক পেয়েছি। ফান্ডাল গ্রিপে তুমি বাটক পেয়ে থাকলে এভাবে বলবা যে তুমি একটা ব্রড, একটা ইররেগুলার, সফট বাটক, বাচ্চাদের যেরকম হয়, সফট হয়, ব্রড হয়, ইররেগুলার হয়। যদি মাথা পাও, মাথাটা কেমন তোমার নিজের মাথা তুমি ধরার চেষ্টা করো, ফার্ম হয়, রেগুলার হয়, একদম গোল হয়, এবং একটা সুন্দর একটা সার্কামসাইজ বাউন্ডারি থাকে। সো ফান্ডাল গ্রিপে যদি তুমি এরকম পাও, গ্লোবিউলার, গোল, ফার্ম পাও, তার মানে তার মাথা উপরে, বাচ্চাটার লোয়ার লিমটা নিচে, এই মানে বাচ্চার বাটকটা নিচে। এই বাটকটা যদি নিচে হয় তখন আমরা এটাকে বলি ব্রিচ প্রেজেন্টেশন। ব্রিচ প্রেজেন্টেশন, ব্রিচ, BREECH। তো যাই হোক, মাথা উপরে থাকুক বা বাটক উপরে থাকুক, দুইটাই কিন্তু লঙ্গিটিউডিনাল লাই। মাথা উপরে থাকলে আমরা পাবো কি? ফার্ম পাবো, গ্লোবিউলার পাবো। বাটক উপরে থাকলে আমরা পাবো কি? সফট পাবো, ইররেগুলার পাবো। নরমাল কোনটা? নরমাল হচ্ছে বাটক পাওয়া ফান্ডাল গ্রিপে।
যদি ট্রান্সভার্স লাই থাকে, বাচ্চা এমনে থাকে, তাহলে তুমি ফান্ডাসে কিছুই ধরতে পারবা না, সহজ কথা। তাহলে ফান্ডাল গ্রিপটা আমরা সবাই ক্লিয়ার হয়েছে আশা করছি। এখন আসি আমরা ল্যাটারাল গ্রিপে। দেখো ল্যাটারাল গ্রিপেও কিন্তু ডাক্তার একই দিকেই ফেস করে আছে, পেশেন্টের মাথার দিকে। এই হচ্ছে পেশেন্টের মাথা, ঠিক আছে? আচ্ছা, পেশেন্টের এখন অ্যাবডোমিনাল ওয়ালে ল্যাটারালি হচ্ছে আমরা ধরবো আর কি। ল্যাটারাল মানে একদম ফ্ল্যাঙ্কে না, মাঝখানে, আরো মাঝখানে, এই ছবিতে যেভাবে দেখানো হয়েছে আর কি। আমরা কি করব, আমরা একদিকে চাপ দিয়ে আমরা অন্য দিক ফিল করার চেষ্টা করব, মানে একদিকে সাপোর্ট দিয়ে আমরা অন্য দিক ফিল করার চেষ্টা করব, একদিকে সাপোর্ট দিয়ে আমরা অন্য দিক ফিল করার চেষ্টা করব। একসাথে চাপ দিব না দুই পাশে, বাচ্চার জন্য ক্ষতি হবে, ঠিকমতো বুঝতে পারবো না। আমরা একদিকে ফিক্স রেখে ওই দিকটা দিয়ে অপর দিকটা সুন্দর করে পালপেট করার চেষ্টা করব। দেখো এই এখানেও কিন্তু আমরা আলনার বর্ডার অফ হ্যান্ড দিয়ে পালপেট করার চেষ্টা করব। দেখো যেই পাশে ব্যাক থাকবে সেই পাশে মনে হবে কি একটা স্মুথ একটা সারফেস এবং কনভেক্স, কিন্তু যেই পাশে বাচ্চার হাত পা থাকবে, যে দেখো হাত পা থাকবে, হাত পা গুলো বাচ্চার এমন হয় না, এই যে মানে মানে হচ্ছে বাচ্চার হাত আঙ্গুল গুলা এখানে নব লাইক ইরেগুলার ফিলিং পাওয়া যাবে। তাইলে এক পাশে হচ্ছে একটা স্মুথ একটা কনভেক্স ফিলিং পাওয়া যাবে, ওই হচ্ছে ব্যাক ওই পাশটা, আরেক পাশে ইরেগুলার নব লাইক অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে, ওই পাশটা হচ্ছে বাচ্চার লিমস, ওই পাশটাতে। এক্সকিউজ মি। আচ্ছা, এটার ইম্পর্টেন্সটা কি, বাচ্চার পিঠ কোন দিকে, কোন দিকে, এর ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্সটা আমরা এখনই দেখিয়ে দিচ্ছি। দেখো বাচ্চার হার্ট সাউন্ড, ফিটাল হার্ট সাউন্ড শুনতে হয় কোন দিক দিয়ে? দেখো এই হচ্ছে মায়ের অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন দুই পাশে, আর এই হচ্ছে মায়ের আম্বিলিকাস, ধরো মাঝখানে। এই দুটো লাইনকে জয়েন করলে যে লাইনটা হয়, এই লাইনটাকে বলা হয় স্পাইনো আম্বিলিকাল লাইন। এই স্পাইনো আম্বিলিকাল লাইনের ঠিক মিড পয়েন্টে অন্য একটা কালার দিয়ে দেখাই, ঠিক মিড পয়েন্টে হচ্ছে আমাদের স্টেথোস্কোপ ধরে ফিটাল হার্ট সাউন্ড শুনতে হয়। এখন কোন দিকে ধরবো আমি? বাচ্চার যে দিকটাতে পিঠ আছে, ব্যাক আছে যেদিকে, সেদিকে আমি হার্ট সাউন্ডটা ভালো শুনতে পারবো। কেন? কারণ বাচ্চার যে দিকটা পিঠে লাগানো সেই দিকটা কিন্তু ইউটেরাইন ওয়ালের সাথেও ফার্মলি লাগানো, তো এখান দিয়ে কিন্তু মাঝখানে অ্যামনিওটিক ফ্লুইড কম, এখান দিয়ে সাউন্ডের ট্রান্সমিশনটা বেটার হবে। কিন্তু এই পাশটাতে দেখো ইউটেরাইন ওয়াল আর বাচ্চার হাত পার মধ্যে বা বডির মধ্যে অনেক গ্যাপ, এখানে অনেক অ্যামনিওটিক ফ্লুইড, এখান দিয়ে ট্রান্সমিশনটা ভালো হবে না। এজন্য আমরা যেই পাশে বাচ্চার ব্যাক পাই ঠিক সেই পাশটাতে যে স্পাইনো আম্বিলিকাল লাইন, সেই স্পাইনো আম্বিলিকাল লাইনের মিড পয়েন্ট হচ্ছে আমরা অস্কালটেট করি। ক্লিয়ার? তোমার ল্যাটারাল গ্রিপের ইম্পর্টেন্স ক্লিয়ার? ওকে, এখন আসি পেলভিক গ্রিপ। পেলভিক গ্রিপটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ একটা হচ্ছে যে এটা দুইটা গ্রিপ আছে, এবং আচ্ছা আমি বলতেছি, আচ্ছা পেলভিক গ্রিপ দুই রকম। ফার্স্টটাকে বলা হয় ফার্স্ট পেলভিক গ্রিপ, পরেরটাকে বলা হয় সেকেন্ড পেলভিক গ্রিপ, মানে নো সারপ্রাইজ, নামটা মানে এমন, ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ। আচ্ছা দেখো ফার্স্ট পেলভিক গ্রিপটা দেখো পেশেন্টের পায়ের দিকে, এখন ডাক্তার পেশেন্টের পায়ের দিকে, এই হচ্ছে পেশেন্টের পা, এই হচ্ছে পেশেন্টের পা, ঠিক আছে? পেশেন্টের পায়ের দিকে এখন ডাক্তার কি করবে দেখো, একই ভাবে সে, এই হচ্ছে তার সিমফাইসিস পিউবিস, এর উপরে আলনার বর্ডার অফ দ্য হ্যান্ড গুলা রাখবে এবং ফিঙ্গার গুলা অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করবে মিড লাইনে, এবং এমন ভাবে মানে অলমোস্ট ফিঙ্গার গুলা যেন পিছন দিকে মানে ফেস করে, ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস যেন ফেস করে ফিঙ্গার গুলা, মানে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস যেন ফেস করে ফিঙ্গার গুলা। তাহলে কি হবে, 4 fingers of both hands is lower part of abdomen, ulnar border above symphysis, এবং আরেকটা ইম্পর্টেন্ট, প্যারালাল টু দ্য ইনগুইনাল লিগামেন্ট। তুমি যে হাতটা রাখবে এটা হচ্ছে পেশেন্টের এই যে ইনগুইনাল লিগামেন্টটা এর ঠিক প্যারালালি রাখতে হবে। তাহলে এভাবে এটা তোমাকে জাস্ট মানে মুখস্থ করার কিছু না, এটা তুমি এভাবে হাত দিয়ে দেখাইলে যে প্যারালাল টু দ্য ইনগুইনাল লিগামেন্ট, তারপর হচ্ছে মানে আমরা আমাদের নিজেদের গ্রয়েনে হাত দিলেও কিন্তু এটা বুঝতে পারি। গ্রয়েনে হাত দিয়ে দেখো, parallel to the inguinal ligament, ulnar border of the hands are touching, both hand fingers are approximating in the midline, একজন একজনকে টাচ করছে, টিপ অফ ফিঙ্গার্স অ্যাপ্রক্সিমেটেড, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ফার্স্ট পেলভিক গ্রিপ। ফার্স্ট পেলভিক গ্রিপের উদ্দেশ্যটা কি? প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাস ফিল করার জন্য, প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাস ফিল করার জন্য।
ধরো যদি একইভাবে আমরা যদি বাচ্চার মাথা পেয়ে যাই, ফার্ম পাবো, সার্কামসাইজ পাবো, একদম সুন্দর গ্লোবুলার পাবো, তাহলে হচ্ছে বাচ্চার প্রেজেন্টিং পার্ট হচ্ছে মাথা, কেফালিক প্রেজেন্টেশন। কিন্তু যদি এরকম ব্রড সফট ইরেগুলার পাই, তাহলে বুঝবো যেটা ব্রিজ প্রেজেন্টেশন, বাটকটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেলভিক গ্রিপটা 2 হাত দিয়ে দেখতে হবে, পেশেন্টের পায়ের দিকে ফেস করে দেখতে হবে, এখানে আমরা প্রেজেন্টিং পার্টটা ফিল করার চেষ্টা করব। এরপর সেকেন্ড পেলভিক গ্রিপ। সেকেন্ড পেলভিক গ্রিপটা কি দেখো, সেকেন্ড পেলভিক গ্রিপের ছবি দেখো, তোমরা লেখা পড়তে হবে না, ছবি দেখো। কোন হাত এটা? ডান হাত, রাইট হ্যান্ড। তোমরা জাস্ট এমনে পেশেন্টের ডান দিকে থাকবে, তো তোমরা এইভাবে ডান হাতটা দিয়ে এভাবে ফিল করার চেষ্টা করবে। কি ফিল করবে দেখো, একটা ফিল করবে যে বাচ্চার হেডটা মুভ করা যাচ্ছে না, ফিক্সড। 2 নাম্বার, তুমি তো এরকম করে মানে মানে অলমোস্ট 4টা আঙ্গুল দিয়ে তুমি ধরতেছো এখানে বাচ্চার মাথাটা, আরেকটা আঙ্গুল তো এই পাশে আছে। যাই হোক, তুমি দেখবা যে বাচ্চার মাথাটা তোমার কয়টা আঙ্গুলে ফিট করে। যদি বাচ্চার মাথাটা তোমার 5 আঙ্গুলে ফিট করে যায়, তার মানে কি এটা এখনো অ্যাবডোমেনেই আছে, এটা এখনো মানে পেলভিক মানে 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 এটা এখনো পেলভিক ইনলেট দিয়ে ঢুকে নাই পেলভিসের ভিতরে, তুমি ধরতে পারতেছো এখনো। তার মানে কি পেলভিক ইনলেট দিয়ে ঢুকে নেই মানে হচ্ছে হেড ইজ এনগেজড। ঠিক আছে, পেলভিক ইনলেট দিয়ে ঢুকে নেই মানে হেড ইজ পেলভিক ইনলেট দিয়ে ঢুকে নেই মানে হেড ইজ নট ইয়েট এনগেজড। তোমরা আবার চিন্তা করো, একটা জিনিস যদি পেলভিক ইনলেটের ভিতর ঢুকে যায়, তখন কিন্তু মাথাটা কিন্তু তখন আর ফিল করার কথা না, তখন কিন্তু তোমার আঙ্গুলে তুমি মাথা টের পাবা না। তুমি যদি আঙ্গুলে পুরো মাথাটা টের পাও, তার মানে কি মাথাটা এখন উপরে আছে, যত উপরে আছে যদি 5টা আঙ্গুল দিয়ে ফিল করতে পারো, তার মানে হেডটা একদমই এনগেজ হয় নাই। একটু ভিতরে ঢুকলে তুমি 4 আঙ্গুল দিয়ে ফিল করতে পারবা, এনগেজ পুরোপুরি এখনো হয় নাই। তুমি 3 আঙ্গুল দিয়ে ফিল করতে পারতেছো, বাকিটা ভিতরে ঢুকে গেছে, তখন থেকে তুমি বলতে পারবা যে হেড ইজ এনগেজড। যদি 3টা আঙ্গুল দিয়ে মাথা ফিল করতে পারো, অথবা 2টা আঙ্গুল দিয়ে মাথা ফিল করতে পারো, অথবা একটা আঙ্গুল দিয়ে মাথা ফিল করতে পারো, অথবা ফিল করতে নাই পারো, তার মানে বুঝতে পারবা যে হেড ইজ ফুললি এনগেজ। আর তুমি কিন্তু আগেই উপরে বাটক দেখে নিয়েছো, যদি ধরো উপরে মাথা ধরা যাচ্ছে, নিচে এসে তুমি বললা যে আমি তো একটা ফিঙ্গার ফিল করতেছি না, যে হেড এনগেজ বলবা, ওটা হবে না। মানে উপরে বাটক অর্থাৎ এটা সেফালিক প্রেজেন্টেশন ধরে সেই সাপেক্ষে হচ্ছে তোমার এটাকে বলতে হবে যে এনগেজমেন্টটা কতটুকু হয়েছে। তাহলে আমরা সেকেন্ড পেলভিক গ্রিপটা কি করব, একটা হাত দিয়ে মেজার করব, একটা হাত ফার্স্টে মাথাটাকে নাড়িয়ে দেখবো। আরেকটা জিনিস, হ্যাঁ, মাথা যদি না নড়ে, ফিক্স থাকে, তাহলে বুঝবা যে এনগেজ হয়েছে। নড়লে তার মানে এখন এনগেজ হয় নাই। এনগেজমেন্ট ইন্ডিকেটস যে পেশেন্ট কি লেবার এর জন্য লাইকলি কিনা। যদি এনগেজ না করে ঠিক মতো, তার মানে কি তার মাথাটা এতই বড় যে ঢুকতেছে না, ঢুকবেও না, এটাকে আমরা বলি সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। কিন্তু তার মাথাটা যদি আস্তে আস্তে ঢুকে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা এনগেজমেন্ট ফিল করতে পারি। দেখো তোমরা একটু আবার দেখো, এই হচ্ছে অ্যাবডোমেন উপরে, নিচে হচ্ছে পেলভিস। আমরা আঙ্গুল দিয়ে জাস্ট এই অংশে ফিল করতে পারি। যদি 5টা আঙ্গুলি ফিট করে যায়, 5টা আঙ্গুল দিয়ে তুমি ধরতে পারতেছো, তার মানে কি এনগেজমেন্ট হয় নাই। 3টা আঙ্গুল দিয়ে ফিল করতেছো বা 2টা দিয়ে ফিল করতে, তার মানে এনগেজমেন্ট হচ্ছে, আস্তে আস্তে এটা পেলভিসে ঢুকতেছে। তাহলে পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপের ইম্পর্টেন্সটা এটাই, টু মেজার অথবা টু সি এনগেজমেন্ট অফ দ্য হেড, কতটুকু এনগেজমেন্ট হইলো এবং মাথাটা নড়ে কিনা। এটা হচ্ছে সেকেন্ড পেলভিক গ্রিপ। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে আমি এখানে তোমাদেরকে আরেকটু প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, যে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে পর্যন্ত? একটা কোশ্চেন ছিল। জি জি। আচ্ছা, সিম্পাইসি ফান্ডাল হাইটটা যে দেখবো, ওইখানে ইঞ্চি দিয়ে দেখবো নাকি হচ্ছে সেন্টিমিটারে দেখবো? আচ্ছা আচ্ছা, জি, আমি আমি এটা অলরেডি বলে দিয়েছি যে আমরা সেন্টিমিটার দিয়ে দেখব। সেন্টিমিটার দিয়ে দেখলে আমাদের সুবিধা কি, কারণ আমি বলেছি যে 22 থেকে 36 সপ্তাহে যত সপ্তাহ হয়েছে প্রেগন্যান্সি, তত সেন্টিমিটার থাকে সিম্ফাসিয়া ফান্ডাল হাইট। সাপোজ 28 সপ্তাহে সিম্ফাসিয়া ফান্ডাল হাইট থাকে 28 সেন্টিমিটার। সো আমরা সেন্টিমিটার দিয়ে মেজার করলে আমাদের জন্য সুবিধা হয় আর কি, এজন্যই সেন্টিমিটার দিয়ে মেজার করতে হয়। ঠিক আছে, এরপরে কারো কোশ্চেন আছে আর?
আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে ওই কেফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা হার্ট সাউন্ড যদি মেজার করতে চাই আর কি, যেটা স্পাইনো আম্বিলিকাল লাইনের ক্ষেত্রে, জি জি এটা জি তো মানে কেফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে করবো তাই তো, নাকি যে কোনো অন্য প্রেজেন্টেশনে তো পাবো না? আমি পাবো পাবো আমি আসতাম, তাও আমি আরেকবার আচ্ছা এমনি বলে দেই। দেখেন, এই হচ্ছে জিফয়েড প্রসেস, এই হচ্ছে আম্বিলিকাস, এই হচ্ছে সরি সিম্ফিসিস পিউবিস, এই হচ্ছে জিফয়েড প্রসেস, এই হচ্ছে আম্বিলিকাস, এদিকে হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই হচ্ছে স্পাইনো আম্বিলিকাল লাইন দুই পাশে। যদি বাচ্চাটা কেফালিক প্রেজেন্টেশনে থাকে, মাথা এখানে, পা এখানে, তাহলে বাচ্চার হাতটা একটু এদিকে থাকে, তো তখন আমরা এটাকে এভাবে স্পাইনো আম্বিলিকাল লাইনে খুব সুন্দর করে পাই আর কি, ঠিক আছে। কিন্তু যদি বাচ্চার ব্রিজ প্রেজেন্টেশন থাকে, তখন এটা ইউজুয়ালি আম্বিলিকাসের লেভেলে আমাদের খুঁজতে হয়, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। মানে সোজা কথা, সেফালিক প্রেজেন্টেশন হইলে বিলো আম্বিলিকাস, আর যদি ব্রিজ প্রেজেন্টেশন হয় তাহলে অ্যারাউন্ড আম্বিলিকাস, ঠিক আছে। এটা একটু পরে বলতাম, আমি পরের স্লাইডটাতে বলতাম যখন অসকালটেশন আসতো আর কি, ঠিক আছে। আচ্ছা। আরো কোনো কোয়েশ্চেন আছে আরো? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি তাহলে পরের স্লাইডে মুভ করছি। এখন হচ্ছে অসকালটেশন, এটা আমরা অলরেডি জেনে গিয়েছি। ছবিটা দেখো তোমরা সবাই, সিম্ফিসিস পিউবিস এখানে, এই হচ্ছে আম্বিলিকাস, কানেক্ট করব, কানেক্ট করে আমরা হার্ট সাউন্ড শুনবো। এখন এটা কিন্তু পরে, আমরা আগেই তো দেখে নিয়েছি যে পেশেন্টের ব্যাকটা কোন দিকে। সাধারণত ব্যাকটা যেহেতু ইউটেরাসের সাথে লেগে থাকে, ওখানে ওইটার মাঝখানে অ্যামনিওটিক ফ্লুইড কম থাকে, এজন্যই আমরা ওই দিকটাতে সাউন্ডটা বেশি ভালো শুনতে পাই, যদিও হার্ট সামনে থাকে। কিন্তু ফর বেটার কন্ডাকশন আমরা যে দিকটাতে বাচ্চার ব্যাক, ল্যাটারাল গ্রিপে যেদিকে আমরা ব্যাক পেয়েছি স্মুথ কনভেক্স, ওই পাশটা আমরা হার্ট সাউন্ড। এবং কিভাবে ধরে নেই, আমরা যদি পেশেন্টের কেফালিক প্রেজেন্টেশন পেয়ে যাই, তখন আমরা স্পাইনো আম্বিলিকাল লাইনের মিড পয়েন্টে শুনবো। এখন বইয়ে বলা মিড পয়েন্ট, কোন কোন জায়গায় আমাদের ম্যাডামরা বলে কি যে এইদিকে 2/3 আর এদিকে 1/3, এই জাংশনে আরেকটু ভালো শোনা যায়। বইয়ের ভাষাও হাফ, দত্ততে হাফ আছে, মানে মিড পয়েন্ট আছে। তোমরা এটা বলো, জিজ্ঞেস করলে বলবো যে ম্যাডাম আমরা দত্ততে পেয়েছি। তাহলে এভাবে আমরা হার্ট সাউন্ডটা শুনবো। এই হচ্ছে লোকেশনটা, অসকালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড। মানে অসকালটেশন আসলে ফিটাল হার্ট সাউন্ডটাই শুনতে হয় আর কি অবস কেসে। আবার বলি, ডিপেন্ডস অন প্রেজেন্টেশন এন্ড পজিশন। কেফালিক প্রেজেন্টেশন যদি হয় তাইলেই হচ্ছে বিলো আম্বিলিকাস, এই যে দেখো মিড পয়েন্ট অফ দ্য স্পাইনো আম্বিলিকাল লাইন। আর যদি ব্রিজ হয় তাহলে অ্যারাউন্ড আম্বিলিকাস। এখন এখানে অনেক রকম প্রেজেন্টেশন আছে, অক্সিপুটো এন্টেরিয়র, অক্সিপুটো পোস্টেরিয়র, অনেক কিছু আছে। বাট আমাদের জন্য ওগুলো হচ্ছে আলাদা জিনিস। সবচেয়ে কমনলি কোন জায়গায় শোনা যায় ফিটাল হার্ট সাউন্ড শুনলে বলবা যে ইন দ্য মিড পয়েন্ট অফ দ্য স্পাইনো আম্বিলিকাল লাইন, যেই পাশে তোমার ল্যাটারাল গ্রিপে ব্যাক পেয়েছো সেই পাশে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে হার্ট রেটের ইন্টারপ্রিটেশন। দেখো, রেট আর রিদম আমাদের দুইটাই দেখতে হয়। ফার্স্টে রেট নিয়ে বলি, কিভাবে কাউন্ট করবা এটা একটু আগে বলি। তোমরা 60 সেকেন্ডস কাউন্ট করবা, কিন্তু 60 সেকেন্ডস কাউন্ট কিন্তু কন্টিনিউয়াসলি তোমরা করতে পারবা না। যখন ইউটেরাস কন্ট্রাক্ট করে ওই সময়টাতে ভালো মতো শোনা যায় না কাউন্টিং, মানে হার্ট সাউন্ডটা। আবার তোমরা কি করবা, একটা হাত পেটে দিয়ে রাখবা, একটা হাত স্টেথোস্কোপে দিয়ে রাখবা, জাস্ট কন্ট্রাক্ট করতেছে ওই টাইমটা কাউন্টিং স্টপ রাখবা, বাকি টাইমে কাউন্ট করো। এভাবে মানে স্টপ রাখলা না যে টাইমগুলা, ওগুলাতে যোগ করে করে মোট 60 সেকেন্ড কাউন্ট করবা। মানে 60 সেকেন্ড কিন্তু টানা হবে না, ইউট্রাইন কন্ট্রাকশনের সময়। এখন ইউট্রাইন কন্ট্রাকশন কত, 3 to 10 পার মিনিট। তো সাপোজ ধরো 3 কন্ট্রাকশন পার মিনিট হচ্ছে, তাহলে তুমি অলমোস্ট 20 সেকেন্ড পাচ্ছ কি একটা কন্ট্রাকশনের মধ্যে। তো তুমি 3 বার কাউন্ট করবা আর কি, 3 বারে যত পাইলা ওইটাই তোমার ফিটাল হার্ট সাউন্ড হবে আর কি, ঠিক আছে। একটা রেট আর কি। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না একদম, এটা কখনো জিজ্ঞাসা করে না, এটা জাস্ট বই আমি দেখেছি বলে বলছি, এটা মনে রাখার দরকার, এটা আরো বেশি কনফিউজিং করবে। জাস্ট মনে রাখো, রেট হচ্ছে 120 to 160 বিটস পার মিনিট। এখন ফার্স্ট আমি রেট নিয়ে কথা বলি। যদি রেট বেশি হয়ে যায়, কন্টিনিউয়াসলি বেশি থাকে, সবসময় বেশি পাচ্ছ তুমি, ডিউ টু ফিটাল ডিস্ট্রেস অথবা ডিউ টু ম্যাটারনাল ফিভার। যদি ব্র্যাডিকার্ডিয়া হয় 120 এরকম, ওইটারও ফিটাল ডিস্ট্রেস হতে পারে। এখন এটা কিন্তু কনসিস্টেন্টলি পেতে হবে, যে কনসিস্টেন্টলি তুমি 180 পাচ্ছ প্রত্যেকবার, অথবা 190 পাচ্ছ প্রত্যেকবার, অথবা তুমি কনসিস্টেন্টলি 100 পাচ্ছ কনসিস্টেন্টলি। কিন্তু তুমি দেখলা যে তুমি একবার পেলে 120, একবার পেলে 140,
আবার একবার পেলা 135, আবার একবার পেলা 100, সাপোজ 130, এরকম বারবার পাচ্ছ আর কি একটা থেকে একটা, বাট নর্মালের মধ্যেই আছে। এই ভেরিয়েশনটা যদি 5 থেকে 15-র মধ্যে হয়, তখন আমরা এটাকে বলবো নর্মাল রিদম। একটু ভেরিয়েশন হতেই পারে, কিন্তু যদি মানে ধরো রেট ঠিক আছে, ধরো বিটটা খুব ইরেগুলার, ধরো একবার 120 পাচ্ছ, পরের মিনিটে 160 পাচ্ছ, পরের মিনিটে আবার 120 পাচ্ছ, পরের মিনিটে আবার 160 পাচ্ছ, এটা বেশি ইরেগুলার হয়ে যায় আর কি। এটা ইন্ডিকেট করে কি there is cord around the neck, বাচ্চার নেকের চারপাশে কর্ডটা টাই হয়ে গেছে। এটার কারণে হচ্ছে এরকম ইরেগুলার বিট হতে পারে। তাহলে রেট আর রিদম, রেট হচ্ছে যে কিছু কারণ বললাম, আর রিদম কারণ বললাম cord around the neck। ঠিক আছে, আচ্ছা পার ভ্যাজিনাল এক্সামিনেশনটা আসলে কখনো করতে বলে না, এটা জাস্ট জানায় রাখার জন্য বলতেছি এটা কখন করতে হয়। একদম প্রথমবার যখন প্রেগন্যান্সি ডায়াগনোসিস করে তখন করতে হয়, এবং অ্যারাউন্ড দ্য টাইম অফ লেবার করতে হয়, এবং স্পেশালি যারা প্রিমিগ্রাভিডাদের একটা স্কোরিং হয়, এটার নাম হচ্ছে বিশপ স্কোর। যে একটা প্রিমিগ্রাভিডা না, সব প্রেগন্যান্সিতে হয় বিশপ স্কোর, যে এই পেশেন্টটা ডেলিভারিকে আমি সিজারিয়ান সেকশনে করব নাকি ভ্যাজিনাল ডেলিভারিতে করব, কিভাবে করব, এর জন্য কিছু অ্যাসেসমেন্ট, কিছু মাপ ঝোঁক করতে হয়। তার হচ্ছে পেলভিসটা কত ওয়াইড, তার পেলভিক আউটলেটটা কত ওয়াইড, অনেক রকম মেজারমেন্ট, পেলভিমেট্রিক মেজারমেন্ট, এর জন্য আমাদের প্রিমিগ্রাভিডাতে বিশপ স্কোরিং এর জন্য পিভি এক্সামিনেশন করতে হয়। এছাড়া যদি আর কোনো ইন্ডিকেশন না থাকে, সাধারণত প্রেগন্যান্সিতে পিভি এক্সামিনেশন করতে হয় না। তাহলে একটা কি, একটা হচ্ছে ডিউরিং ফার্স্ট ভিজিট ফর ডায়াগনোসিস, একটা হচ্ছে প্রিমিগ্রাভিডাতে নিয়ার টার্ম টু পেলভিক অ্যাসেসমেন্ট এন্ড বিশপ স্কোরিং, আর এছাড়া যখন লেবার শুরু হয়ে গিয়েছে তখন লেবারের প্রোগ্রেস দেখার জন্য একটু পরপর করা লাগতে পারে। এখন প্রশ্ন করতে পারে যে নরমাল এর মধ্যে ইন বিটুইন কি করতে হয় কিনা, নো নিড, শুধুমাত্র যদি না পেশেন্ট রাপচার অফ মেমব্রেন নিয়ে আসে, এছাড়া পার ভ্যাজিনাল এক্সামিনেশন করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই হচ্ছে আমাদের এক্সামিনেশন, এখানেই শেষ। ডায়াগনোসিসটা কিভাবে লিখবা, এই ডায়াগনোসিস লেখার কোনো বাধা ধরার নিয়ম নাই, অনেক ভাবে লেখা যায়। যেমন আমি মানে যে কতগুলা স্যাম্পল তোমাদের দেখছি, এই কোনোটাই রং না, সবগুলাই ঠিক। যেমন প্রিমিগ্রাভিডা উইথ 31 উইক অফ প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন, এখানে প্রেগন্যান্সি না বলে তোমরা অ্যামেনোরিয়া বলতে পারো, বাট তুমি যদি তার কাছ থেকে পুরো হিস্ট্রি নিয়ে দেখো, যেটা সোনোগ্রাফির হিস্ট্রি আছে, সবকিছু আছে, তুমি তো কেসটা লাস্টে প্রেজেন্ট করবা, তাই তো, তখন তুমি প্রেগন্যান্সি বলতে পারো। যাই হোক, এটা হচ্ছে একভাবে বলতে পারো যে সে যদি প্রেগন্যান্সির মধ্যে থাকে, সে প্রিমিগ্রাভিডা বা সে হচ্ছে মাল্টিপ্যারা উইথ 31 উইক অফ প্রেগন্যান্সি, সে কত উইকে আছে, তার সাথে তার অ্যাসোসিয়েট কিছু আছে নাকি, উইথ হাইপারটেনশন, উইথ প্লাসেন্টা প্রিভিয়া, উইথ অ্যাব্রাপশিও প্লাসেন্টা বা কিছু একটা, উইথ প্রম কিছু একটা। আচ্ছা, এরপর আমি কি বলেছিলাম যে পিউরপেরিয়াম অনেক আসে, দেখো কিভাবে এভাবে বলবা, 5th ডে অফ নর্মাল পিউরপেরিয়াম following cesarean section due to placenta previa at 39 weeks of pregnancy। দেখো ফার্স্ট হচ্ছে যে পেশেন্ট এখন পিউরপেরিয়ামে আছে, কয়তম দিন পিউরপেরিয়ামের, 5th ডে। পিউরপেরিয়ামটা নরমাল নাকি অ্যাবনরমাল, নরমাল, হ্যাঁ। তার পিউরপেরিয়ামটা কিসের পর হয়েছে, ডেলিভারি পর, তো সেটা কেমন ডেলিভারি ছিল, আমি বললাম যে সিজারিয়ান সেকশন ডেলিভারি। কেন লাগছিল সিজারিয়ান সেকশন, কারণ তার প্লাসেন্টা প্রিভিয়া ছিল, এবং কত সপ্তাহে করা হয়েছিল এটা, 39 উইকসে করা হয়েছিল। আরেকটা দেখো, আরেকটা, 2nd day of normal puerperium followed by vaginal delivery with the aid of episiotomy। দেখো এখানে প্রথমটুক একই রয়েছে, যে ডেলিভারি কেমন তার সাথে ইয়ে করে। এখন যদি এটা অ্যাসিস্টেড কোনো ডেলিভারি হয়, তাহলে হচ্ছে উইথ দ্য এইড অফ এপিসিওটমি, এইডেড বাই স্টেপস অথবা এইডেড বাই ভেন্টোস, এভাবে। ফার্স্ট ডে অফ নর্মাল পিউরপেরিয়াম ফলোড বাই ভ্যাজিনাল ডেলিভারি, এটা হচ্ছে 35 weeks, আচ্ছা, followed by vaginal delivery at 35 weeks in primigravida with prom। আচ্ছা দেখো এখানে কিন্তু উইকটা মেনশন করা হয়নি আগেরটাতে, কত উইকে ভিডি হয়েছিল, মানে followed by vaginal delivery at some week, ধরো 37 উইকে হয় with the help of episiotomy। তাহলে আমি তোমাদেরকে যে ফরম্যাটটা বলছি সেটা হচ্ছে, নরমালি তো পিউরপেরিয়ার কেস অনেক দেয়, ওগুলা কিভাবে লিখবা, X day of normal বা abnormal puerperium followed by কেমন ডেলিভারি, সিজারিয়ান সেকশন ডেলিভারি অথবা নরমাল ভ্যাজিনাল ডেলিভারি, কত সপ্তাহে, at 37 উইকস, যত সপ্তাহে হোক। সিজারিয়ান সেকশন যদি হয়
বলবা যে কেন সিজারিয়ান সেকশন ইন্ডিকেশন ছিল, প্লেসেন্টা প্রিভিয়া বা অ্যাবরপ্শন প্লেসেন্টা বা কিছু একটা। এনভিডি যদি হয় তাহলে যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে বলে দিবা, আর যদি প্রম থাকে প্রমটাও বলতে পারো যে প্রমের জন্য ওর এত আগেই ডেলিভারি করাছে বা কিছু একটা। সো ইউ গেট দ্য আইডিয়া আর কি যে কিভাবে হচ্ছে ডায়াগনোসিসটা লিখতে হবে। বাট এটাতে কোনো ধরা বাঁধার নিয়ম নেই। সিনের ভাইয়া পুরো যেভাবে আমাদেরকে বলেছিলেন বা ম্যাডামরা যেভাবে বলেছেন এভাবে জাস্ট প্রত্যেকটা কি পয়েন্ট যেন ডায়াগনোসিসে থাকে। শুরুতে এটা বলতে হবে যে মাই কেস ইজ a lady who is on her 5th day of normal period following cesarean section due to placenta previa at 39 week of pregnancy। বুঝতে পারছো যে ডায়াগনোসিসটা এভাবে বলতে হবে। তো যাই হোক, আমি আজকে হিস্ট্রি আর এক্সামিনেশনটাই পড়ালাম। ইনভেস্টিগেশন আছে, এগুলো নিয়ে আসলে আজকে খুব একটা কিছু বলার নেই। ইনভেস্টিগেশন নিয়ে পরের দিন ক্লাসে শুরুতে একটু করে বলে দেবো। কিছু রুটিন টেস্ট করতে হয়, কিছু বায়োফিজিক্যাল প্রোফাইল, কিছু স্পেশাল ইনভেস্টিগেশন, আর আল্ট্রাসোনোগ্রাফি কখন করতে হয় এটা তোমরা সবাই জানো। এটা আজকে ইম্পর্টেন্ট কিছু না। আজকের ক্লাসটা এখানেই শেষ।